লাইট, ক্যামেরা, অ্যাকশন। ক্যামেরার সামনে কিংবা ক্যামেরার পিছনে দুদিকেই কিন্তু কঠোর পরিশ্রম আছে। যারা ক্যামেরার সামনে অভিনয় করে তাদের ক্ষেত্রে, আবার যারা ক্যামেরার পেছনে মানে যারা টেকনিশিয়ান, তাদেরও কিন্তু অনেক পরিশ্রম আছে। এতগুলো পরিশ্রমের পর যখন একটা ছবি কিংবা একটা সিরিজ টেলিভিশন কিংবা চলচ্চিত্র জগতে রিলিজ হয়, তখন দর্শকের উপর অপেক্ষা করে থাকে যে দর্শকের অভিমত কি হবে। যখন সেই অভিমত ভালো হয় তখন মন খুশিতে ভরে ওঠে। আবার যখন দর্শকের কাছ থেকে খারাপটা শোনে তখন মনটা একদম ভেঙে যায়। কারণ পরিশ্রমের ফল ভালো হলেই সবারই ভালো লাগে। যেমন আমরা পরীক্ষা দিই, পরীক্ষার রেজাল্ট যখন ভালো হয় তখন ভীষণ আনন্দ হয়, এবং সারা বছর পরিশ্রমের পর যদি সেই রেজাল্টই খারাপ হয়ে যায় হঠাৎ করে, তখন কিন্তু ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এটা তো একরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আসলে আমাদের এই ছবির জগৎ কিংবা চলচ্চিত্রের দুনিয়াটাই বিচিত্রময়। আজকে বিয়ন্ড পডকাস্টে একটা অন্যরকম বিষয় নিয়ে পডকাস্ট করতে চলেছি। নমস্কার, বিয়ন্ড পডকাস্টের আজকের এপিসোডে সবাইকে জানাই স্বাগত। আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা স্মিতা চট্টোপাধ্যায়। আজকে আমাদের মধ্যে এমন এক বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন, তার সৌন্দর্যের গভীরতা এবং অভিনয়ের মাধুর্যতায় মুগ্ধ গোটা বাংলা আপামর দর্শক। তিনি শুধু অভিনেত্রী নন, তিনি একজন গল্পকার। তিনি তার অভিনয়ের মাধ্যমে এক অন্য আবেগ তুলে ধরেছেন পর্দায়। এই মানুষটি, তার অভিনয় শুরু হয়েছে থিয়েটারের পথ ধরে, তারপর আস্তে আস্তে চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে প্রশংসিত পারফরমেন্সের মাধ্যমে সাজিয়ে তুলেছেন কর্মজীবন যাত্রা, যেখানে রয়েছে তার কঠিন পরিশ্রম, প্রতিভা এবং অভিনয়ের প্রতি একান্ত ভালোবাসা। আজকের আড্ডায় এই আলোক ঝলমলে পর্দার পিছনের কাহিনী, অর্থাৎ সেই গল্পগুলোই জানব যে তিনি কিভাবে তার অভিনয়ের দক্ষতার সাথে তার মাটির টানটাকে অটুট রেখেছেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলা চলচ্চিত্রের অনন্য প্রতিভা এবং আমাদের সকলের প্রিয় কাঞ্চনা মৈত্র। কাঞ্চনাদি, তোমাকে ওয়েলকাম জানাই। কেমন লাগছে তোমার এখানে এসে? বেশ মজা লাগছে। আর বেশ এই পডকাস্ট ব্যাপারটা এখন এত পপুলার, আর এটা যে তুমি শুরু করেছো এবং আমি এটা দেখেওছি কয়েকটা এপিসোড, আমার বেশ ভালো লেগেছে। আর পডকাস্ট আর শুকনো ইন্টারভিউর মধ্যে যে পার্থক্যটা আছে না, সেটা আমাকে বেশি টানে আর কি। মানে মানুষ, মানে আমি জানি যে যারা পডকাস্ট করে তোমার মতন, তারা মানুষের ভেতর থেকে এত ইমোশনাল কথা বের করে আনতে পারে, যেটা হয়তো শুকনো ইন্টারভিউতে সেটা হয় না। পরিবেশটা অন্যরকম, ভীষণ প্রফেশনাল ব্যাপারটা থাকে, আর মানুষ ভীষণ মিথ্যে বলে শুকনো ইন্টারভিউ। ওটাই তো কাজ। তোমার সাথে আমি মিশে যাব, তুমি আমার সাথে মিশে যাবে, কিছু ইমোশনস তোমার কাছে আমি শেয়ার করব, তুমি আমার সাথে শেয়ার করবে। মানে আজকের এই মিথ্যে ভরা দুনিয়াতে মাঝে মাঝে একটু সত্যি বলতে ইচ্ছে করে, মাঝে মাঝে একটু ইমোশনাল হতে ইচ্ছে করে। মানে সব জায়গায় তো নকল নাটক করতে হয়, দেখো করতে তো হয়, তোমাকেও হয়, আমাকেও হয়, সবাইকে হয়, কিন্তু কোথাও মনে হয় যে এক না একদিন মনে হয় যে একটুখানি নিজেকে, সত্যিকারের নিজেকে একটু মেলে ধরি লোকের সামনে। সেটা তো এই পডকাস্টগুলোতে পাওয়া যায়। স্পেশালি যখন তুমি কোনো ওপেন এয়ারের মধ্যে আছো, সেই সময় একটু খোলা বাতাসে সেই যে অক্সিজেন, ঠান্ডা বাতাসটা নিজের শরীরের উপর ছুঁয়ে বেরিয়ে যায়, একটা আলাদাই অনুভূতি হয়। এই যে পুজোটা যে শেষ হলো না, এই পুজোটা শেষ হলে তো লোকের ভীষণ একটা মন খারাপ থাকে, জানো, পুজো প্যান্ডেল গুলো কিরকম একটা কঙ্কালের মতন দাঁড়িয়ে থাকে, থিম পুজো। হ্যাঁ, আর আমার না এখন একটা অদ্ভুত একটা মেলানকেলি লাগে, মানে এই সময়টা বিষণ্ণ লাগে, একটা অদ্ভুত হেমন্তর হাওয়া দেয়। কলকাতায় যদিও হেমন্তর হাওয়াটা এখন খুবই কম, আমরা যারা 90s কিড আমরা হেমন্ত পেয়েছি, বসন্ত পেয়েছি। তুমি আমার থেকে অনেকটাই ছোট, বাট স্টিল আমরা পেয়েছি। সেই হেমন্তর হাওয়াটার মধ্যে বাঙালিরা, স্পেশালি বাঙালিরা, একটা অদ্ভুত বিষণ্ণতা আছে। আবার সেই বিষণ্ণতাটা মানে কিরকম একটা, কি বলবো, দুপেগ মদের মতন,
ওয়াও, দারুণ বললে কথাটা। হ্যাঁ, যে খেয়ে মন খারাপও হবে, দুটো কবিতাও আওড়াতে ইচ্ছা করবে, মানে পেঁচো মাতাল না হলে, কিছু মাতাল আছে মদ খেয়ে লোককে গালাগালি দেয়, সেরকম মাতাল নয়, মানে কিছু দুপেক্ষে বেশ শক্তির কবিতা বলবে, সুনীলের কবিতা বলবে, বিভূতিভূষণ নিয়ে কথা বলবে। আমরা কবিতা শুনতে সেই সময় ভালোবাসতাম। একদম। এখন পুরোটা গদ্যময় হয়ে গেছে, কঠিন। এখন সবাই ডিজিটাল মানে দুনিয়ার সাথে অ্যাটাচড হয়ে থাকতে ভালোবাসে, অল দ্য টাইম মোবাইল ফোনে রিলস দেখছে, ভিডিওস দেখছে, এগুলোতেই বেশি তাদের থাকতে ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে সত্যি মনে হয় গালে হাত দিয়ে দুটো কবিতা শুনি, মিষ্টি মিষ্টি গানগুলো শুনি, একদম পুরোনো গানগুলো। বিশেষ করে আমার প্রচন্ড পছন্দ আরতি মুখোপাধ্যায়ের গান, মান্না দে, হেমন্ত, মানে আশা ভোসলে যে পুরোনো এই গানগুলো শুনলেই মনে হয় না পুজো চলে এসেছে। আমাদের সময় এই 90s এর কথাই যখন তুমি বলছো, এই কুমার শানুর যে গানের সুরটা ছিল, তুমি এলে না, এই গানটা, তোমার হাসিতে বধুন, জানি না কি বাবা, আমরা তো হার্ট থ্রব। আমার সঙ্গে নচিকেতা আমার সঙ্গে শানুদা দেখা হয়েছিল যেদিন প্রথম। আচ্ছা। তো এবং সব জায়গায় এসে হিন্দিটা ওই আদো বাংলা আদো হিন্দিতে কথা বলে দারুণ লাগে শুনতে, মিষ্টি লাগে, একদম বইয়ের মতো একদম। আর খালি বলছে কি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম না, আমি তখন না অবাক হয়ে তাকিয়ে ভাবছি, আরে আপনার জন্য 10টা ন্যাশনাল অ্যাওয়ার্ড কুরবান, মানে আমরা বুঝবো, আমরা আশিকি, আমরা মানে এই সবই আসলে জানো তো আজকের যে জেনারেশনের ছেলে মেয়েদের ভেতরে ইমোশনসটা একটু কম। এটা তাদের দোষ দিয়ে বোধহয় লাভ নেই, তাদের জীবনটা ওই সকালে দাঁত মাজা থেকে তাদের রিলস করা শুরু হয় এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও যখন ঘুমটা এরকম ঝুলে যাচ্ছে তখন একবার রিলস করে নিচ্ছে। এটা বোধহয় তাদেরকে একটা ঠেলে দেওয়া হচ্ছে একটা সিস্টেমের দিকে। আর একটা জিনিস দেখেছো, ছবি কিন্তু এখন সবাই তুলতে পারে, একদম প্রপার ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ নিতে উস্তাদ। আর আমি তো একদম খুব একটা পারি না। আমরা ছোটবেলায় সেরকম এক্সপ্রেশনও দিতে পারতাম না। আমাদের ছোটবেলায় মোবাইল ছিল কোথায় ছিল, ওই ক্যামেরার সামনে দাঁড়ালেই কিরকম হেজিটেশন বোধ হতো। আমার পাড়ায় ক্যামেরা সম্পর্কে আমরা পরিচিতই হয়েছি অনেক পরে। হ্যাঁ, আমার পাড়ায় একটা স্টুডিও ছিল, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা পুজোতে ওই স্টুডিও থেকে ছবি তুলতাম। সে অদ্ভুত সাজতাম, বেনারসি শাড়ি, তার সঙ্গে একটা টি শার্ট, তার সঙ্গে মায়ের একটা মুক্তোর মালা, এরকম করে ক্লিপ, আর একটা মায়ের পার্স এরকম করে দাঁড়িয়ে। কিন্তু সেই ছবিগুলো এখন মনে হয় একটা ভ্যান গগের দুষ্প্রাপ্য ছবির মতন লাগে, মানে কারণ ওই ছবিতে যেটা আছে সেটা এখন আর নেই, সেটা হচ্ছে সরলতা। এগুলো খুব মিস করি। ওই আমার মনে হয় একটা হেমন্তকালের যে বাতাস আছে না, তার মধ্যে একটা 90s লুকিয়ে আছে, সেই 90-এর দশক লুকিয়ে আছে। প্রকৃতিটাও খুব সুন্দর ছিল সেই সময়। কলকাতাতে গরমই পড়তো না, সবুজ পেয়েছি আমরা, খোলা মাঠ পেয়েছি, কলকাতাতে গরম পড়তো না কিন্তু তখন একটা অদ্ভুত দুপুর বেলাটা একটা ঘাম হতো, ফুল স্পিডে পাখা চালিয়ে দেওয়া হতো, তারপরে একটা পাতলা চাদর আমরা নিয়ে নিতাম, আর পাড়ার মোড় দিয়ে আইসক্রিমওয়ালা যেত দুপুর বেলা, আর কুলফিওয়ালা যেত, কেন আচার ছোট ছোট ডাব্বা করে আচার বিক্রি হতো। এগুলো শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়তাম, বিকেলে উঠলেই বেরোতে হবে খেলতে যেতে হবে। এখন তো ওইগুলো সব চলে গেছে আর কি। যাই হোক, তবুও তো লাইফটা এগিয়ে নিয়ে যেতে হবে। অফকোর্স সময়ের সঙ্গে সঙ্গে সময় একটা জিনিস সবসময় জেনে রাখবে স্মিতা, সময়ের সঙ্গে তোমাকে চলতেই হবে, কিচ্ছু করার নেই, সময়ের সঙ্গে চলতে হবে। এর মধ্যে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, আবার আনন্দও থাকবে, অনেক ভালো মুহূর্তও থাকবে আর কি। সেই ভালো মুহূর্তগুলোই আজকে শুরু করব। এবং কাঞ্চনাদি, যখন ক্যামেরার বিষয়টা আসলো, ছোটবেলায় যেভাবে ছবি তুলেছো, তারপরে এই ক্যামেরার সাথেই তুমি পরিচয়, তোমার প্রথম পরিচয় ঘটে। এই ক্যামেরার বিষয়টা যখন আসছে, তার সাথে অভিনয়টাও আসছে, এই অভিনয়ের প্রতি টানটা তোমার কিভাবে এলো? আমার কেন জানি না মনে হয় আমার ক্যামেরার থেকে বেশি প্রেমটা অভিনয়ের সঙ্গে। ক্যামেরা আমার পরকীয়া প্রেম, আর অভিনয়টা হচ্ছে আমার জীবন সাথী আর কি। মানে আমি না কখনো প্রচুর মেকআপ করে প্রচুর সেজে গুজেও কনফিডেন্ট থাকি না যে আমাকে কেমন দেখতে লাগবে, কিন্তু আমি যখন অভিনয়টা করার চেষ্টা করি তখন আমার মনে হয় আমাকে এটা 100% দিতে হবে। মানে আমার কাছে আমার লুকসের থেকেও আমার অভিনয়টা অনেক বেশি, মানে এরম ভাবি না যে আমার লুকস ভাববো না, নিশ্চয়ই ভাববো, আমি তো আফটার অল একজন অভিনেত্রী, আমাকে তো ভাবতেই হবে কিছু কিছু অভিনেত্রী, মানে অভিনয়ের ক্ষেত্রে, কিছু কিছু চরিত্রের ক্ষেত্রে। কিন্তু যতই ভাবি ওই কিছুটা এগোনোর পরই সেই অভিনয়টাই প্রায়োরিটিতে চলে আসে কি লুকসটার থেকে। তো সেটা একদিকে ভালো,
মানে তোমার হোয়াইট ন্যাচারালটাই বেরোয় আমার ন্যাচারাল, মানে আমি কাঁদতে গিয়ে কখনো ভাবি না যে এই প্রোফাইলে আমাকে খারাপ লাগলো কি হইবে। আমি আমার মজা করে বলি যে এই কাঞ্চনাদি কোন প্রোফাইলে দাঁড়াবে, তুমি বাঁ দিকে না ডান দিকে। আমি শোন, ঐশ্বরিয়া রায়ের যেমন সব প্রোফাইলের দিক থেকে সুন্দরী, আমি সব প্রোফাইলেই খারাপ, সুতরাং আমার কোনো এটা মানতেই পারলাম না। যাই না, এটা যদি তুমি ভেবে নাও না, তুমি যদি দুঃসাহসী হয়ে যাও তাহলে তুমি এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে ইনসিকিউরিটি নিয়ে কোনো কাজই ঠিকঠাক হয়, আর তখন কাজটাও খারাপ হবে একদম। এই যে আমাদের দেশে মহিলাদের যে বডি শেমিং করা হয়, মহিলাদের, এটা কি জানো এটা কাদের করা হয় বেশি? কাদের করা হয়? যাদের দেখে লোকরা আফসোস করে যে আমি ওদের মতো হতে পারলাম না, এরা কেন ভালো আছে, আমরা কেন ভালো নেই। আমরা তো ভাবো একজন মহিলা যার ওজন একটু বেশি অন্যান্য সো কল্ড পারফেক্ট ফিগারের থেকে, তোমাকে এত সুন্দর মিষ্টি লাগছে, আজকেও এই পডকাস্টে বহু লোক বলবে যে তুমি যে স্লিভলেস ব্লাউজটা পরে আছো এটা তো একটু ঠিক করে ফুল স্লিভ ব্লাউজ। আমি গ্যারান্টি দিয়ে বলছি নিশ্চয়ই বলবে তো, আমি পাত্তা দিই না। তার কারণ কেন বলবে বলো তো, আমি জানি তোমাকে স্লিভলেস ব্লাউজটা পরে খুব দারুণ দেখতে লাগছে। আমি তোমাকে অ্যাসিওর করছি তোমার স্কিন, তোমার এই ব্লু রংটা, তোমার এই শাড়ির রংটা, এটা হয়তো তাদের মধ্যে একটা আর কোথাও জ্বালা সৃষ্টি করছে না। আমি তো ওই জিনিসটা পাচ্ছি না, বা আমি কেন হয়তো তার বাড়ি থেকে বারণ আছে যে স্লিভলেস পরবে না, স্লিভলেস পরলে তোমার চরিত্র খারাপ হয়ে যাবে, তুমি আর পৃথিবীতে লোকের পেছনে কাঠি দিয়ে দাও, লোকের জীবন সর্বনাশ করে দাও, কোনো মানুষের উপকার করো না, ক্ষতি করো, তাতে তোমার কোনো চরিত্র খারাপ হবে না, কিন্তু স্লিভলেস বলে। তো আমার মনে হয় মানুষ জীবনের ফ্রাস্ট্রেশনস গুলো এইভাবেই করে। তো ওইগুলো থেকে যতটা সম্ভব টাটা বাই বাই, মানে নিজেদেরকে সরিয়ে রাখো সেই জায়গা থেকে। একদম একদম ঠিক বলেছো। আচ্ছা, প্রথম অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? ওরে বাবারে কি খারাপ, ইস বাবারে, ভাবতে গেলে লজ্জায় মাথা। ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, প্রথমত তো দুটো, তখন তো এত দেখো টানা টানা শট হতো না, ঠিক আছে, দাঁড়িয়েই দেখছি ক্যামেরাটাকে দেখে আমার মনে হচ্ছে ভূত দেখছি অবভিয়াসলি। কিন্তু তার আগে আমি মডেলিং করেছি। আচ্ছা, তুমি মডেলিং করেছো? হ্যাঁ, তার আগে মডেলিং আমি বেসিক্যালি আমি র্যাম্প শো করতাম দেবারুণের সঙ্গে, দেবারুণ ব্যানার্জির সঙ্গে। তখন আমি প্রচন্ড রোগা ছিলাম, আর সঞ্চিতা কুশারি, দেবারুণ, ওদের সঙ্গে কাজ করতাম, প্রচুর র্যাম্প শো করতাম। কিন্তু সেই অর্থে আমি খুব বেশি মানে মডেলিং, মানে একদম প্রপার মডেল ছিলে তুমি? আমি একদম প্রপার, মানে অনেকেই যারা আমাকে পুরনো জানে তারা জানে আর কি। আর তারপরে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, এবার বুঝতে পারি সেই সময় তোমার অভিনয়ের হাতে খড়িটা হলো কি করে? মানে হঠাৎ করে মডেলিং ইন্ডাস্ট্রি, একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, আমি একটা ব্রেক নিয়েছিলাম। আচ্ছা, মানে অভিনয়টার প্রতি ভালোবাসা আসলো কি করে? ভালোবাসা না, অনেক পরে এসছে, জানো তো, অনেক পরে এসছে। মানে আমার মনে হয় কেউ মানে ছোটবেলা থেকে যে বলে না যে আমি অভিনেত্রী হতে চাই, আমার ওরম কিছু ছিল না। হ্যাঁ, আমি ওরা ভাবিনি ওসব কিছু। কিন্তু আমি যখন অভিনয়টা করতে শুরু করি, আমি বিভিন্ন সিনিয়রদের দেখি, পুরনো গল্প শুনি, আর অদ্ভুত রূপকথার মতন লাগতে শুরু করে। আমার একটা কত মানুষের কত ইমোশন, কত গল্প, কত কান্না, কত হাসি, এই করতে করতে না এই প্রফেশনের প্রতি, এই ক্রাফটের প্রতি রাদার আমার একটা অদ্ভুত রেসপেক্ট গ্রো করে। আর সেটার কারণ, যে কোনো জিনিসের রেসপেক্ট গ্রো করার পেছনে হচ্ছে সেই জিনিসটা নিয়ে তোমাকে থরলি রিসার্চ করতে। তুমি যে পডকাস্টটা করছো, তুমি এক্ষুনি বলছিলে মেকআপ করতে করতে যে কারণ দিয়ে আমাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে এখন। দেখবে তুমি যত পড়াশোনা করবে তত ইন্টারেস্ট পাবে নতুন নতুন। তেমনি আমি অভিনয়টা নিয়ে সারা পৃথিবীর ভালো ভালো অভিনেতা, স্টেজের, আমি এগুলো নিয়ে গল্পের মতন পড়তে শুরু করি। কত ইন্টারেস্টিং গল্প, কি ফ্যাসিনেটিং লাইফ। আমরা তো দেখো, আমরা ছোটবেলায় তুমি হচ্ছে কি জানতে যে ছোটবেলা থেকে কি ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্ট্রেস? না, একদম না। আমি ছোটবেলায় কিছুই জানতাম না। মানে কিছু তো একটা ইচ্ছে থাকে। আমাকে ছোটবেলায় জিজ্ঞেস করতো কি হবি, আমি বললাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। আচ্ছা, হ্যাঁ, এবার আমি এতটাই গাধা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে যে অঙ্কে ভালো হতে হয়, আমি তো অঙ্কের ডাব্বা ছিলাম। অঙ্ক দেখলেই আমি অজ্ঞান হয়ে যেতাম। মানে সবার ক্ষেত্রেই এটা সমস্যা। আমার অঙ্ক দেখলে হাত পা ছোট। মাধ্যমিকে আমার মনে আছে অঙ্ক পরীক্ষার আগের দিনে আমি ঢপাস করে অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ, বাবা, আমার মা বললো তুই অঙ্কে কোনো রকমে পাশ করে যা, তারপরে তোকে আর ভাবতে হবে না, কারণ হাই সেকেন্ডারি আমাদের ওই সময় 11-12। তো যাই হোক, কোনো রকমে পাশ করে গেলাম, এবং অদ্ভুতভাবে আমার মাধ্যমিকের রেজাল্টের থেকে আমার হাই সেকেন্ডারি রেজাল্ট অনেক ভালো। কারণ ওই টেনশনটা মাথা থেকে চলে গেছিল।
তো কোনোদিন আমি ভাবিনি। তারপরে কলেজে পড়তে পড়তে, আমি মুরলীধর গার্লস কলেজে পড়তাম, ওখান থেকে একটা মডেলিং এর ওই গড়িয়াহাটে বিভিন্ন ফ্যাশন শো এর তখন একটা তখন সুস্মিতা সেন ঐশ্বরিয়ার একটা এফেক্ট ছিল। আচ্ছা। তো ওখান থেকে একটা বিউটি কন্টেস্টে গেলাম, বিউটি কন্টেস্টে হারলাম। হ্যাঁ, হারলাম, মানে লাস্টও হলাম না। আমি ভাবলাম কি তখন আমি বুঝলাম ইটস নট দ্যাট ইজি যে আমি এলাম জয় করলাম, এটা সবার হয় না। এটা কিছু সাহস করে যে তুমি গেছো ওখানে, এটাই অনেকটা। না, ওটা সাহস না, ওটা দুঃসাহস। ওই দুঃসাহসটাই হওয়া উচিত। ওই করে সেজে গুজে গেলাম আর কি। তারপরে যেটা হলো, ওইখানে একজন ভদ্রলোক ছিলেন, তিনি কয়েকজন মডেলকে ওখান থেকে তুললেন গ্রুম করার জন্য। আচ্ছা। এবং নিজে একটা ফ্যাশন শো করলেন। মানে উনি নোটিস করেছিলেন। আরো 2-3 জন, একটি ছেলে ছিল, আমি ছিলাম, যাই হোক হোয়াট এভার। সেখান থেকে আস্তে আস্তে করে তারপরে ছেঁড়াতার বলে একটা জায়গা ছিল পদ্মপুকুরে, ওখানে আমি অডিশন দিলাম দেবারুণের সঙ্গে। দেবারুণ আমাকে সিলেক্ট করলো। তারপর আস্তে আস্তে র্যাম্প করলাম, কাজ করলাম। কিন্তু একটা পয়েন্টের পর বুঝলাম যে তখন কলকাতা শহরে মডেলিং এর অতটা স্কোপ ছিল না। তারপরে আমি গ্রাজুয়েশনের জন্য একটা ব্রেক নিলাম। তারপরে যখন ফিরে এলাম, তখন আমি অ্যাঙ্কারিং করতে শুরু করলাম টুকটুক করে, অভিনয় করতে শুরু করলাম, ছোট ছোট রোল করতে শুরু করলাম। তখন তুমিও অ্যাঙ্কারিং করেছো? হ্যাঁ, আমি শ্রীমতী বলে ইটিভিতে একটা ফ্যাশনের সেগমেন্ট অ্যাঙ্কারিং করতাম। দারুণ লাগলো শুনে, তো বেশ ভালো। মানে আমার না, মানে বেসিক্যালি অ্যাঙ্কারিংটা আমার কাছে যেটা মনে হয় গল্প। আচ্ছা। মানুষের মনের কথা তার পেট থেকে বার করা, ওটাই তো দরকার। টেকনিক, সেটা তার প্রোডাক্ট নিয়ে হতে পারে, সেটা তার জীবন নিয়ে হতে পারে। যাক, তো এনিওয়ে সেটা করতে করতে আস্তে আস্তে অভিনয় অনেক বছর লেগেছে একটা মানুষের মনে জায়গা করে নিতে, ডেফিনেটলি। তবে এইটুকু কনফিডেন্টলি বলতে পারি, যত বছর জায়গাটা লেগেছে তার থেকে 1 কোটি গুণ বছর লাগবে আমাকে ওই জায়গাটা থেকে সরাতে, এইটা আমি কনফিডেন্ট। কারণ মানুষ আমাকে ভালোবাসা যেটা দিয়েছেন, মানে একদম কি বলবো, মানে শর্তহীন ভালোবাসা আর কি। মানে আমি যখন ভিলেনের রোল করেছি তখন গালাগালিটাও মন থেকে দিয়েছেন, আমি যখন ভালো কাজ করেছি তখন মন থেকে ভালোবাসা, মানে পুরো পিওর ভালোবাসাটা পেয়েছি আমি মানুষের। এটাই তো দরকার। তুমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছো, কোন চরিত্রটা করতে গিয়ে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছো? আমি যখন চরিত্র করি না স্মিতা, আমি না সত্যি বলছি, আমি একটা ট্রান্সে চলে যাই। আমি এটা কাউকে বলতে পারি না যে লোকে আমার কোনো মেথডিক্যাল অ্যাক্টিং অত বড় বড় থিওরি আমি বুঝি না। আমাকে জীবন আমাকে অভিনয় শিখিয়েছে, আমার চোখের জল আমাকে অভিনয় শিখিয়েছে। না, একটা স্ক্রিপ্ট তোমার কাছে আসলো না, আমি বলছি যে অভিনয়ের যে অভিনয় করতে যে ইমোশনের যে খেলাটা লাগে, ওই যে ক্যারেক্টারে ঢোকা, ওটা আমার জীবন আমাকে শিখিয়েছে। আমাকে শিখিয়েছে যে চূড়ান্ত অপমানিত হওয়ার পর, কাঁদার পর মুহূর্তে চোখের জল মুছে আমাকে কিভাবে কাজে ফিরতে হয়। আমাকে খুব কাছের মানুষরা ছোট করছে, একটা সময় তো ছিল ডেফিনেটলি যখন আমার, তখন সেটাকে আমি বুঝেও না বোঝার মতন করে উঠে দাঁড়িয়ে নিজেকে কিভাবে মহারানী ভাবতে হয়, এই জিনিসগুলো। ওই আমার কাছে একজন খুব বড় ডিরেক্টর বলেছিলেন যে জীবন তোকে অভিনয় দুভাবে শিখতে হবে। একটা তো তুমি একটা ভালো স্কুলে বা টিচারের কাছে তো করতেই পারো, এখন প্রচুর সুযোগ, আমাদের সময় তো অত ছিল না। আমাদের সময় এনএসডি, এফটিআই এরকম ছিল, তা আমার সেটাতে যাওয়ার সুযোগ ছিল না, আমার অত এক্সপোজারও ছিল না সেই সব ক্ষেত্রে। আমাকে বলেছিল নয় তোকে পড়াশোনা করতে হবে, প্রচুর বই পড়তে হবে, ছবি দেখতে হবে, যেটা আমি এখন করি, আর হয় তোকে জীবন শেখাবে, তোর চারপাশটা শেখাবে তোর। তাই জন্য তো বলে যে আর্টিস্টদের জীবনে যত কষ্ট, যত আঘাত, তত আর্টিস্টের রিফাইন্ড হয়। মানে সেই মানসিকতা, মানে অভিনয় করতে গিয়ে স্থায়ী রয়ে গেছে না? এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের প্রশংসা পেয়েছি, এখন তো ওগুলো নিয়ে যখন খুব চোখের জল ফেলতাম, ভাবতাম এটা কেন হচ্ছে আমার সঙ্গে, তখন আমার যারা মানে পাশের মানুষ ছিল তারা বলে এই চোখের জলটা দিয়ে একদিন তুই বলবি যে ভাগ্যিস একদিন চোখের জলটা ফেলেছিলাম, তাই জন্য আজকে আমি এখানে এসেছি। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারি। এটা আমি তোমাকে বড় হয়ে বলছি, চোখের জল ফেলতে কোনোদিন কিপচমো করবে না, মন খুলে যেমন হাসবে, মন খুলে চোখের জল ফেলবে, জানবে যত গ্যালন চোখের জল ফেলবে
তত তার থেকে হাজার হাজার গুণ বেশি তুমি ভালোবাসা পেতে চলেছো। এটা ইউনিভার্সের নিয়ম। কিন্তু এই যে তুমি কথাটা বলে সেটা তো ডেফিনেটলি ঠিকই বলেছো, ইমোশনস থাকা ভালো, কিন্তু এই ইমোশনস বেশি দেখিয়ে দিলেও তো মানুষ টেকেন ফর গ্রান্টেড করে। দেখো ইমোশন তো আর ব্ল্যাক এন্ড হোয়াইট বা কালার টিভি বা পডকাস্ট নয় যে বেশি দেখিয়ে দিলে ভিউয়ার্স কমে যায়। তুমি যদি তোমার ব্যাপারে কনফিডেন্ট থাকো, না যে কোনো মানুষের ক্ষেত্রে টেকেন ফর গ্রান্টেড করে। যদি একটা মানুষের দেখো শোনো, তুমি যখন কাউকে নিজেকে এমন ভাবে তৈরি করো যে তুমি যদি কাউকে 100% ইমোশন দেখাতে পারো, সেটাও যখন তোমার ক্ষমতা আছে, তেমনি ডিট্যাচমেন্টও তুমি 100% দেখাতে পারো। ওটাই তোমাকে জীবনে আয়ত্ত করতে হবে। যে আমি জানি কষ্ট হবে, মাঝের ফেসটাই ডিট্যাচমেন্ট। তুমি একটা কাউকে প্রচন্ড ভালোবেসে ফেললে, তারপরে বা তার প্রতি দুর্বল হলে সেখান থেকে ডিট্যাচড হয়ে যাওয়াটা খুব কঠিন। এটা একটা অদ্ভুত গেম, একটা অদ্ভুত মেন্টাল এক্সারসাইজ। একবার যদি আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমার হ্যাপিনেসটা পুরোটা তোমার কন্ট্রোলে থাকবে। মানে এটা আমি আমার জীবনে চোখের জল ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে, মানে শুধু তো প্রেম নয়, আমাদের কাজের জায়গার সম্পর্ক, আমাদের কাজের বাইরের সম্পর্ক, আমাকে যদি কেউ খারাপ করে, আমি এটাই তো ন্যাচারাল, ওটাই তো করবেও। মানে ওর থেকে যদি ভালো পাই, আমি সবসময় থ্যাংক ইউ সো মাচ জানাই। কিন্তু যদি খারাপ পাই, আই নেভার ফেল্ট ব্যাড, মানে ঠিক আছে এটাই করবে। আমি জানিও 1 বছর পর আবার দাঁত কেলিয়ে আমার কাছেই আসবে। আচ্ছা, প্রচুর প্রেমের অভিনয় করেছো। হ্যাঁ, তো সেখানে অনেক সময় দেখা গেছে যে একটা সম্পর্ক বিল্ড করে, আমার কোনো জীবনে আমার কোয়ার্টিস্টদের সঙ্গে, আমার সব কোয়ার্টিস্টরা, কেউ তো তোমার প্রেমে তো ডেফিনেটলি পড়েছে। এত তুমি এত আমাকে তো কেউ বলেনি, তোমাকে দেখে কি কারোর ভালো লাগেনি? ডেফিনেটলি কারোর ভালো লেগেছে, লাগতে পারে, সেটা হয়তো সেটা তুমি আড়ে চাড়ে বুঝতেও পেরেছো। সেইখানে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছো? আমি ওটাই অন্য খাতে বই। আমি না একটা কথা বলবো, লোকে শুনলে আমাকে প্রচুর গালি দেবে আমি জানি। আমি একটু অন্য ধরনের প্রেম করতে পছন্দ করি। কিরকম প্রেম? ব্যর্থ কবি, উদাস বাউল, হেরে যাওয়া নকশাল, আমি এরকম প্রেমিকের প্রেমে বরাবর পড়েছি। যারা জানে তারা জানে। কিন্তু তার মধ্যে তো প্রচুর টক্সিসিটি থাকে। হ্যাঁ, তো থাকে তো। ওই টক্সিসিটিও তো আমার জীবনের একটা মানে ইন্ধন। তো তুমি কষ্টটা কি পেতে ভালোবাসো? না, কষ্টটা পেতে ভালোবাসি না। আমাকে লাইফে ওই প্রসেসটা এনেছে, কারণ এন্ড অফ দ্য ডে বোধহয় আমার ডেস্টিনিতে ছিল আমাকে অভিনেত্রী হতে হবে। সেই ওই পথটা, ইটস এ প্রসেস, লাইফ প্রসেস। লাইফে তুমি যতই কন্ট্রোল করো যে আমি এটা করবো কি করবো না, লাইফ তোমাকে ওই পথেই হাঁটাবে যে পথে তোমার ডেস্টিনি। আমি ডেস্টাইন। আমি এখন ভীষণ মজা পাই যে ওই কষ্টগুলো আমি পেয়েছি। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। কিন্তু কষ্টকে কি তুমি বন্ধু বানিয়েছো, নিজের সাথী বানিয়েছো? মানুষ তো কষ্ট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু তো আমি তোমার সাথে কথা বলছি যে তুমি কষ্টটাকে রীতিমতো নিজের বন্ধু বানিয়ে ফেলেছো। প্রথম কথা হচ্ছে, প্রথমে যেটাকে কষ্ট ভেবেছি, পরে ওটাকে ভেবেছি যে মানে টাফ টাইমে তুমি হচ্ছে লড়তে যাবে, ফাইন ইমোশনস। আর কষ্টটাকে আমি হাতিয়ার বানিয়েছি, ক্রাফট মানে রিফাইন করেছি। মানে এমনও হয়েছে হাসতে হাসতে পড়ে যাবে। ভাবো আমি এটা খুব আঘাত পেয়েছি একটা সময়, জানো, মানে 20s and 30s। আমি আয়নাতে বসে হাউ হাউ করে কাঁদছি, এবং মানে আমি কাউকে বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে। বাড়ির লোকজনকে কাউকে না, এটা বলা সম্ভব না কি এটা ইমোশনস, কারণ আমি নিজেই তো জানি আমি নিজেই নিজেকে ডুবিয়েছি। হঠাৎ করে আমি আয়নার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে, এরকম তাহলে এরকম করলে তাহলে এই ইমোশনটা হবে বলে না আমি নিজের গালে টাচ করতাম, কি হচ্ছে, এটা কি করছিস? তার মানে কি যে ওটাও আমাকে শিখিয়েছে যে পরবর্তীকালে আজ আমাকে কোথাও ওরকম একটা ইমোশন হলে আমার ওই দিনটা মনে পড়ে, ওটার থেকে আমি রসদ পাই। সো এটা আমার বলে নয়, এটা পৃথিবী বিখ্যাত। আমি তো ছোটখাটো। আর শুধু প্রেমের কষ্ট কেন বলছো? হারিয়ে যাওয়া মানুষের কষ্ট, যে মানুষগুলো আমার জীবন থেকে চলে গেছে, মৃত্যু তাদের নিয়ে নিয়েছে, অসম বয়সে চলে গেছে, ছোটবেলার দিনগুলো হারিয়ে গেছে, তুমি যে নিশ্চিন্ততার মধ্যে বড় হয়েছো, যে আমার বাবা মা আছে, বাবা কোনো এটা তো সবথেকে ইম্পর্টেন্ট। আর কিছু সেই দিনগুলোও তো হারিয়ে গেছে। সময় নতুন জামার জন্য ওয়েট করে থাকা, ওই দুটো জামা নিয়েও আমরা খুশি হয়ে যেতাম। আগে তো আমাদের কত জামা হতো, না অত জামা হতো না, এখন তো আমাদের কিছুতেই। আর আমার মনে আছে যে একবার আমার খুব ছোটবেলায় আমার বাবা গৌহাটিতে ট্যুরে গেছিলেন, ঠিক আছে, আমার আর মায়ের হাতে অনেকটা টাকা দিয়ে গেছিলেন, কিন্তু সামহাও কোনো একটা ক্রাইসিসে টাকাটা ফুরিয়ে গেছিল, ঠিক আছে, হয় না? আর তখন তো এটিএম এগুলো তো, তখন আমি কত সালের কথা, কত ছোট আমি তখন 3-তে না 4-এ পড়ি।
তো মা খুব চিন্তা করছিল, তো মা ভাবছিল মামার বাড়ি থেকে যদি কিছু টাকা নিয়ে নেয় তাহলে ক্রাইসিসটা বাবার আসতে তখন 2-3 দিন সময় লাগবে, তো ক্রাইসিসটা ওভার হবে। তো আমারও এটা খারাপ লাগছে, কারণ ছোট হলেও একটা সেন্সিটিভ ব্যাপার থাকে যে কেন নিতে হবে, বাবা দিয়ে যায়নি। হঠাৎ করে আমাদের একটা গেটে, তখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম, একটা গেটে ঠক 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 করে আওয়াজ হয়েছে। আমি তিরিং তিরিং করে লাফিয়ে করে দেখছি বাবার গৌহাটি থেকে আসার কথা বৃহস্পতিবার, বাবা সোমবার ফিরে এসেছে। এবং এই মুহূর্তে সব ক্রাইসিসটা চলে গেল। তুমি বিশ্বাস করো, আমি সেদিনকেই আমার হাজবেন্ডকে বলছিলাম আমার জীবনে অনেক খুশির এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু সেই যে দিনটা আমার মনে হয় ওটা বেস্ট। সেই যে দিনটা আমার জীবনের সব থেকে দুঃখ কি জানো, একবার আমি চিচিং ফাঁক দেখতে বসেছিলাম, ছোটবেলায় চিচিং ফাঁক দেখতে বসেছিলাম, এরকম বাবু হয়ে বিছানায়, চিচিং ফাঁক যে শুরু হলো, হট করে লোডশেডিং এ টিভিটা বন্ধ হয়ে গেল। আমি না ওই অন্ধকার ঘরে চুপ করে থম মেরে বসেছিলাম। কি কষ্ট আমার মনে হয় আমি জীবনে এত কষ্ট পেয়েছি, কিন্তু ওই দিনটা সব থেকে কষ্ট পেয়েছিলাম। তার মানে বুঝে দেখো আমাদের জীবনের কষ্টগুলো আমি যখন মৃত্যুর দোরগোড়ায় থাকবো, আমি কিন্তু এই দুটো দিন মনে রাখবো, সব থেকে খুশির দিন আর সব থেকে। আমি কিন্তু বাদ বাকিগুলো আমার জীবনের সব জার্নিতে এক একটা স্টেশনে এক একটা চাওয়ালা, পাকোড়াওয়ালা, এক একটা সিঙ্গারাওয়ালা, কখনো তর্ক হলো, কখনো তাদের সঙ্গে একটা সিঙ্গারা খেতে খেতে আড্ডা হলো। ইটস লাইক এ ট্রেন। আমি জানি এত জ্ঞান গর্ব কথা বলছি, লোকে না ভালো লাগছে শুনতে, না লোকে বলবে হয়তো যে এতটা ইজি নয়, না ইজি তো নয়, ইজি তো ডেফিনেটলি না, কিন্তু ওভারকাম করার জন্য আপনি যদি ইজি না হয় ভেবে বাড়িতে বসে থাকেন, আপনার তো জীবনটা শেষ। জীবনে এসছো, পৃথিবীতে এসছো, সবকিছু এক্সপেরিয়েন্স হতে হবে, সবকিছু এক্সপেরিয়েন্স। আর আমি এটা মানে অ্যাসিওর করে বলতে পারি, যদি একটু পজিটিভ মাইন্ড হয়, সবকিছুই একটা প্রসেস। এই প্রসেসে ফেলতে 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 তোমাকে শেষ পর্যন্ত তোমার মনোমতো জায়গাতে পৌঁছবে। হয়তো তুমি যেটা ভেবেছিলে সেটা নাও হতে পারে, কিন্তু তার থেকেও বেটার কিছু হতে পারে। একজন সফল অভিনেত্রী হতে গেলে সেখানে যখন সাকসেসফুলের সেই জায়গায় পৌঁছায়, তখন মানুষ ভীষণ একা হয়ে যায়। তোমার আমি এখনো অত সাকসেসফুল অত হইনি না, আমি বেসিক্যালি একটু একাসারে, মানে একাসারে মানে ইন দ্য সেন্স, মানে আমি একটা পার্টিতে মুহূর্তের মধ্যে খুব হই হই করে মুহূর্তের মধ্যে ডিট্যাচড হয়ে বেরিয়ে যায়। মানে বেশি লোকজনের মধ্যে থাকতে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি তো ভীষণ ভালো কথা বলো, এত ভালো লাগে তোমার সাথে আড্ডা দিতে। আমার ডিট্যাচমেন্ট ক্ষমতাটা প্রচন্ড। আচ্ছা, মানে বোঝাতে পারছি আমি তোমাকে, মানে স্মিতার সঙ্গে আমি গল্প করে আমি এত ভালো লেগেছে, কিন্তু কালকে যদি তুমি আমাকে টাইম দিতে না পারো, আমি কোনো অভিমান করব না। আমি আবার তুমি যেদিন টাইম দেবে, আমি সেদিনকে তোমার সঙ্গে একদম মানে 100% ইমোশন দিয়ে মিশবো। ডিটাচ, সেন্স অফ ডিটাচ। হ্যাঁ, আনটেনালিস তুমি আমাকে মানসিক আঘাত করো, সেটা আলাদা ব্যাপার, ওটা আলাদা জিনিস। এই মানে ডিটাচমেন্টটা একটা আমার মনে হয় ক্রাফট। আর একাকিত্ব, ডিটাচমেন্টটা কি করা দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে? এটা তো আমাদের গীতাতেই লিখেছে। গীতাতে যে কোনো কিছু মায়া, যদি মায়া বলো, আমাদের আজকে খুব এটা আধুনিক ভাষায় এটা অ্যাটাচমেন্ট, ডিটাচমেন্ট। কোনো কিছুর উপরে বেশি মায়া করতে নেই, বিশেষত মানে কি বলবো, যত আঁকড়ে ধরবে তত সেটা স্লিপ করবে। তুমি আঁকড়ে ধরা আর ছাড়ার একটা প্রসেস আছে, সেটাকে তোমাকে মানে জানতে হবে। আরেকটা কথা, এইবার একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, নিজের থেকে কেউ ইম্পর্টেন্ট নয়, নিজেকে ভালোবাসতে। আমার মায়ের মতো কথা বলছো একদম। আমার মা একদম এরকম টাইপের না, কারণ উনি তো জীবন দেখেছেন। হ্যাঁ, আর দারুণ থাকতে পারে একা। হ্যাঁ, এবং নিজের দারুণ নিজের সুন্দর জগৎ আছে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমার মতো হওয়ার চেষ্টা করতে পারিস না? কেন এত ভাবিস, এত এক্সপেক্ট করিস কেন? এটা কিন্তু খুব এক্সপেকটেশনস। আমি যতবার যাদের কাছ থেকে এক্সপেক্ট করেছি, যতবার আঘাত পেয়েছি, আমার খুব কষ্ট হয়েছে। বরঞ্চ আমি এক্সপেক্ট না করে যা ভালোবাসা পেয়েছি, সেটা তো আমার দারুণ লেগেছে। বুঝতে পারছো তো? মানে কোনো কিছুর এক্সপেকটেশনের চাহিদাই রাখবো না। না, সেটা করলে সেটা তো তাহলে ভরিদ্বারে চলে যেতে হবে, সেটা নয়। একটু ব্যালেন্স হয়ে যাবো, একটু ব্যালেন্স থাকবে না। তুমি তো একটা সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, একটু ব্যালেন্স রাখতে হবে। ওই সেন্স অফ ডিটাচ, মানে হলে তো দুর্দান্ত, না হলেও মরে যাব না, বেঁচে তো আমি থাকবোই, আর দারুণ ভাবেই বাঁচবো, এইরকম ব্যাপার থাকতে হবে। তুমি পর্দায় এখন দারুণ দারুণ চরিত্রে অভিনয় করছো, এবং বরাবরই তোমার যে কোনো কাজ দেখেছি
মানে প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা। মানে কাঞ্চনা মিত্র সেটা আমার মনে হয় আমার এই যে একটা director-রা। ব্যাপার, না ডিরেক্টর তো আছে, কিন্তু তোমার নিজের মধ্যেও সেই ট্যালেন্টটা আছে। আমি প্রত্যেকটা চরিত্র আমি দেখেছি বাবা, যেরকম আমাদের চারিপাশে যেরকম মহিলারা করে একদম এক্স্যাক্ট ওরকম চরিত্র তুমি ফুটিয়ে তোলো। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে আজকে একটা ধারায় তুমি কাজ করছো, রাইট। বলিউডে যেটা পরিবর্তন হয়েছে যে এখনো পুরনো অ্যাক্ট্রেসদের, 90s-এর যারা অ্যাক্ট্রেসদের ভালো ভালো চরিত্রে হিরোইন হিসাবে ভালো প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। অন্য ধরনের মানে হিরোইন ঠিক বলবো না, আমি প্রোটাগনিস্ট, তাদের নিয়ে গল্প এগোচ্ছে, একটা দারুণ ভাবে এগোচ্ছে। এবং সব সময় যে গ্ল্যামারাস সুন্দরী একজন হিরোইনকে ইউজ করা হচ্ছে তাও না, খুব সাধারণ একজন মহিলা, তাকে নিয়েও একটা দারুণ গল্প তৈরি করা হচ্ছে। চিত্রনাট্য এত অসাধারণ ভাবে তৈরি করা হচ্ছে যে দেখতে ভালো লাগছে, মানে গল্পের কন্টেন্টটা সেইভাবেই তৈরি হচ্ছে। এই যে তুমি নিজেই নিজের প্রশ্নের মধ্যে উত্তরটা বলে, কন্টেন্ট বাংলা ছবিতে এই কন্টেন্টের কিন্তু অভাব আছে, কিংবা সিরিজে কিংবা সিরিয়ালে এই অভাবটা আছে। না, বাংলা ছবিতে আমি সিম্পল একটা কথা বলছি, সিরিয়ালে সবসময় কেন 20-21 বছরের মেয়ে হচ্ছে হিরোইন হবে? আমি তোমাকে একটা কথা বলি, বাংলা ছবি না, আমি হাত জোর করে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাটা বলার জন্য। না, আমি এটা কেন বলছি, বাংলা ছবি ভালো হচ্ছে সেই জন্য আমি উত্তম কুমারের ডাইহার্ট ফ্যান। মানে উত্তম কুমার এখনো ছবি হলে আমি বসে যাব, সুচিত্রা সেন, উত্তম কুমার। কিন্তু আমাদের এখনো আমরা ওখানেই আটকে আছি। সেটা থেকে কেন চেঞ্জেস আসছে? মানে এটা আমি তোমায় বলছি, যেমন মানে তুমি ভ্যান চরিত্র প্রচুর করেছো, কাঞ্চনা মিত্রর ইমোশনস আছে, সেই ইমোশনসটাকেও তো কাজে লাগিয়ে একটা অন্যরকম চরিত্রে তোমাকে প্রেজেন্ট করা যেতে পারে। নায়িকা ব্যাপারটা এত বেশি এখনো, মহানায়িকা মহানায়ক, নায়ক নায়িকা, আরে ভাই প্রত্যেকে নায়ক মহানায়ক, আরে ভাই 50 বছর এগিয়ে গেছে, দুটো মানে কত বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এসছে, আমাদের প্রত্যেকের ক্রাইসিসের পয়েন্ট। আগে মানুষের সপ্তাহে একদিন চিকেন হতো, তাতে মানুষ ভালো থাকতো, মানুষের ছোট ছোট চাহিদা, পাড়ার সব থেকে বেশি শিক্ষিত লোকটা সব থেকে বেশি মর্যাদা পেত। এখন কোথায়? এখন কোথাও কি তোমার মনে হয় না ডিরেক্টর কিংবা লেখকের উচিত গল্পের কাঠামোটা চেঞ্জ করা? আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে, মানে গুজরাটি, মারাঠি, মালায়ালাম স্পেশালি, ওরা কিন্তু কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি বানাচ্ছেন, এবং সেখানে কে স্টার কে অস্টার সেটা নয়, কে এই চরিত্রটার সঙ্গে যাবেন তাকেই নেওয়া হচ্ছে। সেটা যদি আমাকে ভালো লাগে আমায় নেওয়া হবে, যদি তোমাকে ভালো লাগে আমাকে বাদ দিয়ে তোমাকেই নেওয়া হবে, এরকম। কিন্তু আমাদের এখানে এখনো আমরা নায়ক নায়িকা, ওই আমি বলছি কন্টেন্ট বেস ছবিতেও বলা হচ্ছে ইনি হচ্ছেন নায়ক, ইনি হচ্ছেন নায়িকা, অভিনেতা অভিনেত্রী। আমার তো মনে হয় তুমি সারদা মায়ের চরিত্র দারুণ করতে পারবে। এই তো শুনলেই লোকে মারবে। না একদম লোকে মারবে, চোখের দৃষ্টি কেন তুমি অসাধারণ। আমি তো মনে করি যে তোমাকে সারদা মায়ের চরিত্রটা দেওয়া উচিত। সারদা মার মানে যেহেতু আমি অনেক পডকাস্ট করেছি সারদা মাকে নিয়ে, সারদা মায়ের বেশ কিছু কনসেপ্ট আমার দারুণ লেগেছে। আচ্ছা, সেরকম সেই গল্পটাকে নিয়ে এসে ওই প্রপার ডকুমেন্টারি নিয়ে এসে রিসার্চ করে যদি তোমাকে একটু বসানো হয়, তুমি কিন্তু ফাটিয়ে দেবে অভিনয় করে। লোক বলবে এই তো ভিলেনের রোলও প্রচন্ড, হ্যাঁ তো ভিলেনের রোল করছে, সে কি সাধারণ পজিটিভ ক্যারেক্টার করতে পারে না? একজন অভিনেত্রী, তুমি আর ফাটিয়ে অভিনয় করো। পরেশ রাওয়ালজিকে দেখো, পরেশ রাওয়ালজি ভিলেনের রোলও করেছেন, পজিটিভ চরিত্র করেছেন। এবং তুমি দেখো আজকে পঙ্কজ ত্রিপাঠী, ইরফান খান আমার সবথেকে অন্যতম প্রিয়, এরা কিন্তু সবাই একজন হিরোর মতন পায়। আর এখন তো হিরো কনসেপ্টটাও নেই, এখন তো হিরোরাই ভিলেন হচ্ছে, একদম জুনিয়র এনটিআর হচ্ছে, সঞ্জয় দত্ত হচ্ছে, সাইফ আলী খান হচ্ছে। তার মানে কি এখন কন্টেন্ট বেস, অভিনয় বেস। আমি চাইবো যে আমাদের ইন্ডাস্ট্রি যেন অভিনয় বেসড লোকজনদের নিয়ে কাজ করুক, এবং এই নায়ক নায়িকা ছিল এখন এটা থেকে একটু বেরিয়ে আসুক। মেবি প্রোটাগনিস্ট ভাবুক, অ্যান্টাগনিস্ট ভাবুক, হ্যাঁ থামগুলো ভালো ভালো ভাবুক। মানে এই জায়গাটা থেকে, এই মহানায়ক মহানায়িকা এই জায়গাগুলো থেকে বেরোতে হবে। এবার একটু সময় এসছে অভিনেতা অভিনেত্রী, এবার একটু সময় এসছে, মানে কন্টেন্ট ওয়াইজ হচ্ছে তো বটে, কিছু তো হচ্ছে, তাই জন্য আমরা আলোচনা করতে পারছি, সেটা আরো হতে হবে। মানে আমার মনে হয় সেখানে যদি একজন বড় স্টারকে বাদ দিয়ে একটা সাধারণ মেয়েকে ওই অভিনয়ের মানায়, তাকেই আমরা নেব।
বড় বড় ডিরেক্টর যারা আছে আমাদের বাংলা সেফ ইন্ডাস্ট্রিতে, খেলাটা একটু বন্ধ করতে হবে। সেফ খেলাটা, হ্যাঁ। সেটা আমি একদম সেই নিয়েই জিজ্ঞেস করছি। একটা প্রশ্ন আছে আমার মাথার মধ্যে আসছিল অনেকক্ষণ ধরে, যখন এই গল্পটা আড্ডাটা জমে গেছে, যে অনেক বড় বড় ডিরেক্টর আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যারা ভালো কন্টেন্ট নিয়ে ছবি বানাচ্ছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাচ্ছে। হ্যাঁ, সেখানে সেই সমস্ত ডিরেক্টররা একটু যদি গল্পের কন্টেন্টটা চেঞ্জ করে তোমরা যারা প্রকৃত অভিনেত্রী, অভিনয়টা জানো, তাদেরকে নিয়েও একটা কিছু ভাবে, তাহলে আমার মনে হয় বাংলা ছবির জায়গাটা আরেকটু চেঞ্জ হবে, আরেকটু পরিবর্তন হবে, আর সেটাও সাধারণ মানুষের জন্য একটা নতুন কিছু পাওয়ার হবে। দেখো, আমি তোমাকে একটাই কথা বলি যে মানুষ কিন্তু চেঞ্জ দেখতে চান, একদম। হ্যাঁ, মানুষকে একটু চেঞ্জ দেখাতে হবে। অ্যাকসেপ্ট তো মানুষ করেছেন বহু ছবি, মানে এরকমও তো হয়েছে যে একটা সময় আমরা স্বপন সাহার ছবি ছাড়া কিছু দেখতাম না, আমরা সৃজিত মুখার্জিকে দেখছি। কিন্তু ওরা কি ব্র্যান্ড ভ্যালুটাকে বেশি ম্যাটার করে? আমার মনে হয় পশ্চিমবঙ্গে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু তেলা মাথায় তেল দেওয়া ব্যাপারটা আছে। মানে তুমি অভিনয় জানো বা না জানো, তোমাকে এই চরিত্রে মানাক বা না মানাক, তুমি যদি একটা নির্দিষ্ট লবি থেকে বিলং করো, তোমাকে নেওয়া হবে। মানে চোখ বন্ধ করা আছে। 4টে পার্টি অ্যাটেন্ড করলো, 4টে জায়গায়। তুমি ছোটবেলায় কানামাছি খেলতে জানো তো? মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকেদের চোখে কানামাছির মতন পট্টি বাঁধা আছে, তারা জানে এই চরিত্রটার জন্য আমি আমার কথাই বাদি, একে দরকার, একে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, এই চোখটা বেঁধে দে ভাই। না, 4টে লোক আছে তো বারণ করার জন্য। আজকে তোমায় নিয়ে যদি ভাবাও হয় যে একটা ভালো, শি ইজ ভেরি ট্যালেন্টেড, একে নিয়ে একটা কিছু ভাবা হোক, তখন 4টে লোক আছে, না না এর ব্র্যান্ড ভ্যালু নেই, এসব গল্প দেওয়ার জন্য তো চলে আসে, মার্কেট নেই, এগুলো তো প্রবলেম আছে ইন্ডাস্ট্রিতে। কার মার্কেট আছে আমাকে একটু বলবে? কারোরই নেই। কন্টেন্ট ছাড়া কারোর মার্কেট নেই, একদম। ভালো ছবি ছাড়া কারোর মার্কেট নেই, কারোর মার্কেট নেই, ওসব বলে লাভ নেই, কারোর মার্কেট না। এইসব 4টে লোক বলা কন্টেন্ট, তুমি একটা ভালো কিছু ইনোভেটিভ ভাবছো। তুমি দেখো না, অক্ষয় কুমার আজকে হিরো হতে চায় না, অক্ষয় কুমার হিরো হতে চায় না, জলি এলএলবির মতন ছবি করছে আরশাদ ওয়ারসি, নিজেকে পুরো ভেঙে দিয়েছে। কিন্তু আমাদের এখানে কিছু মানুষ তো করছে, ডেফিনেটলি করছে। ভিলেন ফাটিয়ে দিল, ওনাকে নিয়ে ছবি হচ্ছে, এবং আজকে একজন মানে অ্যান্টাগনিস্টকেও যেভাবে মর্যাদা দেওয়া হচ্ছে, একজন প্রপার চরিত্র অভিনেতাকেও যেভাবে মর্যাদা দেওয়া হচ্ছে। পরেশ রাওয়াল তো একটা বেসিক্যালি চরিত্র অভিনেতা, ঠিক আছে, ভীষণই। পঙ্কজ ত্রিপাঠীকে ভাবো, আমাদের এখানে ভাববে ওইরকম চেহারার কোনো লোক তাকে নিয়ে ছবি করছে? কিছু কিছু, খুব কম, খুব কম সেইভাবে। এবার একজন যদি হলো, একজনকে নিল, ব্যাস শুরু হয়ে গেল, ওই একজনকে নিয়েই 25টা ছবি, বাদ বাকি লাইন। এইটাই আমার প্রশ্ন, কেন যদি তাকে নিয়ে হচ্ছে, সে তাকে নিয়ে একটা কিছু কেউ ভাবলো, বানালো, সেই ছবিটা ভালো চললো, মানে গল্পের ধারার সাথে যাচ্ছে কিনা, কিভাবে ম্যাচ করছে, সেটাও তো ভাবা উচিত। মানে চাষির রোলেও, মানে সেই তো সে ব্র্যান্ড হয়ে গেল, ব্যাস তাকে নিয়ে একটা ছবি করে যাবে। ওইটা কিন্তু তুমি ঠিকই বলেছো বোধহয়, আমি কথা বলতে বলতে আরো ফিল করলাম যে ইয়েস, মানে আমাদের এখানে আমি যেটা একটু চাচা ছোলা ভাষায় বললাম, তেলা মাথায় তেল দেওয়া। মানে চাষির রোলেও 4টে লোক আছে বারণ করার জন্য। হ্যাঁ, চাষির রোলেও তাই, এনআরআই এর রোলেও তাই, কর্পোরেট রোলেও তাই, মানে বাড়ির একটা অসহায় রোলেও তাই, কিছু তো পাগলের রোলেও তাই। মানে আমার তো একটা লিমিটেশন আছে, আমি তো সব রোলে যেতে পারি না, এটা তো হতে পারে না কোনোদিন। মানে টম হ্যাঙ্কসও যাননি আর কি। হ্যাঁ, আমার মনে হয় সেই জায়গাটা, মানে ওই নেওয়া শুরু হলো তো একবার, সেটা ক্লিক করলো তো মানে তাকে গামছার মতো নিংড়ে চিপে তার প্রতি বীতশ্রদ্ধ করে, কিন্তু তারপরে যে প্রতিভারা আছেন তাদেরকে কোথাও, তাই জন্য আমরা নিজেদেরকে আস্তে আস্তে, ছবির সংখ্যা কমছে, লোক আমাদের এখন হাত জোর করে অনুরোধ করতে হয় বাংলা ছবির পাশে দাঁড়ান। আগে কি করতে হতো, আমাদের বাংলা ছবি নিয়ে লোকে ছবি, আমি তবুও বলছি এখনো অনেক ডিরেক্টর আছেন, হাউস আছেন যারা চেষ্টা করছেন, কিন্তু সামগ্রিক ক্ষেত্রে আমি আবার বলছি একটু কন্টেন্ট ওয়াইজ একটু অভিনেতা অভিনেত্রীকে নিয়ে যারা ভালো অভিনয় করে, মানে এই চরিত্রটা সত্যি তো মানে চরিত্র হয়ে ওঠে, লোক হয়ে ওঠে না। মানে সে মানে এটা তাকে, একে তো নায়িকা মানে চুল কার্ল করে তো এই ছবিতেও যা, ওই ছবিতেও যা, সেই ছবিতেও তাই, মানে আলাদা কিছু নয়, সেইটা যেন না হয়। গানের জগতে যেমন একটা পরিবর্তন দেখা গেছে যে পুরোনো দিনের গায়কদের নিয়ে এখন ভাবা হচ্ছে না না, কিন্তু এটাও যেমন, কিন্তু এটাও তুমি দেখো যারা নতুন দিনের গায়ক, তাদের দুটো গান হিট হলে তাদের মোটামুটি
মানে কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের জায়গায় তুলে দেওয়া হচ্ছে, ঠিক 1 বছর থাকছে, তারপরে তাদেরকে মোটামুটি পাড়ার জলসার গায়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তুমি ভেবে দেখো আমি ঠিক বলছি কিনা। কারণ মানুষ এখন ওই পার্মানেন্ট ব্যাপারটা থেকে অনেক, মানে ওই যে লেজেন্ড, এখন লেজেন্ড আর তৈরি হচ্ছে না, যে একজনের গান আমি 25 বছর বাদেও আমার মন খারাপ হলে শুনছি, যেটা আশা ভোসলের গান, কিশোর কুমার, মানে যে কোনো হেমন্ত, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, এটা হচ্ছে না। মানুষ এখন খুব ওই সহজে বিখ্যাত হচ্ছে, আবার সহজে চলেও যাচ্ছে। কাঞ্চনা দিকে একটা খুব একটু তোমার হয়তো মজার লাগবে, কিন্তু যেহেতু তুমি অভিনেত্রী সেই জায়গা থেকে আমি প্রশ্নটা রাখতেই পারি। হঠাৎ করে জানলে যে হলিউড থেকে একটা অফার আসলো, ভালো কাজের অফার, করবে? মানে এটা আমার জিজ্ঞেস করার নেকি আর পুছপুছ। ডেফিনেটলি। তবে আমার হল একটু শুনলে আবার লোকে বলবে বাবা বেশি বড় বড় কথা। আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমি ওয়ার্ল্ড ফিল্ম করব। আচ্ছা, ওয়ার্ল্ড মুভি। হ্যাঁ, মানে আমার সেটা বাংলাও হতে পারে, ওয়ার্ল্ড মুভি মানে যে ছবিটা একটা স্পেনে বসা মানুষ ও নিজের সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে, রিলেট করতে পারবে, যেটা আমাদের বাংলা এক সময় হতো দারুণ ভাবে মৃণাল করতে। সত্যি ছেড়েই দাও, বুদ্ধদেব। আমার এই ধরনের ছবি করার খুব ইচ্ছে, দেখা যাক কি হয়। ডেফিনেটলি তুমি দারুণ করতে পারবে, ওই চরিত্রায়ন এত ভালোভাবে ফোটাতে পারবে দর্শকের কাছে, যে সেটা দেখার মতো হবে। আমরাও কিন্তু ওয়েট করে আছি, প্রতীক্ষা করে আছি ওরকম একটা কোনো ম্যাজিক তোমার দেখার। সত্যি কিন্তু কাঞ্চনাদি তুমি কিন্তু আমার ভীষণ ফেভারিট অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি রাজনীতির দিক। ওরে বাবারে বাবারে, অভিনয় থেকে হঠাৎ করে রাজনীতিতে এলে কেন? ওই একটা কথা আছে না যে বাঁশ কেন ঝাড়ে এসো মোর, ওইটাই হয়েছিল। আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি। আমার মনে হলো যে আমি মোটামুটি একটা পাগলামোর পর্যায়ে চলে গিয়ে বোধহয় করেছিলাম। কিন্তু আমার একটা ব্যাপার আছে, আমি যেটাই করি খুব মন দিয়ে করি। মানে আমি যখন জানি আমি এটা অবহেলা করি না। মানে আমি মানে এমন ভাবে নিজেকে প্রজেক্ট করি না যে আমি এটা করে কাউকে ধন্য করে দিচ্ছি। তো আমি মন দিয়ে করেছি। মন দিয়ে করার পর যেটা মনে হয়েছে, এখানে সবকিছু আছে, শুধু মনটাই নেই। তুমি ভাবো একজন প্রেমিককে তুমি মন দিলে, এরম নয় তার সঙ্গে বিয়েও করতে হবে, তার সঙ্গে 5টা বাচ্চাও হতে হবে, তার বাবা মাকে নিয়ে তোমার সংসার করতে হবে, নাই হতে পারে। প্রেমটাই ভালো করে করলে, কিন্তু সেখানেও যদি সে ডুগিবাজি করে, তাহলে কি করবে? তুমি প্রেমটা থেকে সরে আসবে, আর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে কারোর দোষ নেই, গাধা আমি, আমাকে ক্ষমা করো। আমিও সেটা বলি, আমি গাধা, আমাকে ক্ষমা করো। আমি সর্বান্তকরণে বলছি, আমি রাজনৈতিক মেটেরিয়াল নয়। যেদিন কোনটা বেশি চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে, মানে রাজনীতি না অভিনয়টা? আর এই রাজনীতির ক্ষেত্রে সত্যি কথা বলতে সবাই একটু ভয় পায়, তোমার কাছে কতটা সহজ ছিল? সত্যি কথার থেকেও রাজনীতিতে যেটা ছিল না সেটা মন ছিল না, মানুষের মন আর ইমোশনটা ছিল না। মানে রাজনীতিতে না তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। দেখো আমি যদি আমার ইমোশন নিয়ে তুমি সত্যি কথা বলতে পিছু পা হও না, সত্যি কথা বলতে পিছু পা হব না। তারপরে ইমোশন যদি আমার না থাকে, হয়তো বলবে যে রাজনীতি তো অভিনয় নয়। আমি মনে করি যে মানুষটা যে ডোমটা মৃতদেহ পোড়ায়, তার মধ্যেও কিছুটা হলেও ইমোশন থাকে। সে একবার হলেও ছোট্ট করে একটা মন্ত্র জপ করে, কিন্তু দিনে সে 10টা করে হয়তো মৃতদেহ পোড়ায়। তার কাছে এটা যান্ত্রিক, তবুও সে করে। তাহলে সেখানে যদি থাকে, তাহলে রাজনীতি তো মানুষের জন্য, মানুষের দুঃখ কষ্ট, মানুষ মানে খেতে পাচ্ছে না, মানুষের কারোর অকালে কারোর মেয়ে ধর্ষিত হচ্ছে, কারোর বাড়ির ছেলে চাকরি পাচ্ছে না, কারোর মাকে চিকিৎসার বা বিনা চিকিৎসার অভাবে চলে যেতে হচ্ছে। তাহলে আমি পার্টির ঊর্ধ্বে গিয়ে বলছি, যে কোনো পার্টির তো উদ্দেশ্য এগুলোই সলভ করা। তো এটার মধ্যে যদি ইমোশন না থাকে, এমপ্যাথি না থাকে, সিম্প্যাথি না থাকে, তাহলে কি সবটাই কি দালালি, সবটাই কি ব্যবসা? আমি তো ওটা করতে পারবো না। তো আমি করতে পারিনি, আমি সরে এসেছি। আমি একটা জিনিস ভেবেছি, যদি আমার কাছে যেটুকু আছে, যেটুকু দিয়ে আমি যেটুকু পারবো সেটুকু করব, কোনো মানুষের জন্য হোক, পশু পাখির জন্য হোক, নেচারের জন্য হোক। আর ভগবান যদি আমাকে জায়গা দেয় করব। আর আমার যদি কোনো পলিটিক্যাল মতবাদ থাকে, সেটা আমি ভোটের মাধ্যমে দেবো। আর আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সেটা যে পার্টিরই হোক না কেন। আমার কোনো মানে এরম কোনো ধান্দাবাজির সম্পর্ক কোনো পার্টির সঙ্গেই নেই। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি,
কিছু মানুষ আছে যারা জীবনে ধান্দাবাজি করার জন্য জন্মায় না। আমি খুব মহৎ সৎ মানে সন্ত মহাপ্রভু তা নয়, জীবনে অনেক সময় ধান্দাবাজি করতে হয়েছে, কিন্তু এই জায়গায় আমি আর এই বয়সে করতে পারবো না। সুতরাং আমাকে নিজেকে খেটে খেতে হবে। সুতরাং শেষ যে জিনিসটা আছে মাথা উঁচু করে থাকা, সেটা থাকতে চাই। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছো। কোথাও গিয়ে মনে হয় না এই রাজনীতি আমাদের কোর্টে কেস চলার মতো একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, লাইক আমি ডিফেন্সে ল, যেখানে হচ্ছে জানি যে ও ক্রাইম করেছে, কিন্তু ওর জন্য আমাকে খেলতে মানে কেসটা লড়তে হবে। তো সেরকমই তো কাইন্ড অফ রাজনীতির সাথে প্রচুর সিমিলারিটি আছে আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলছি, এটা তো ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি ডিক্লেয়ারও করে দিয়েছে যে দেশে কোনো মেয়ে ধর্ষিত হলে কোনোদিন বলা হবে না যে ওই পার্টির ওই মেয়ে ধর্ষিত হয়েছিল ওই সময়, তাই জন্য আপনারা কেন চিৎকার করছেন। সেদিন আমি বুঝবো আমাদের একদম রাজনীতি ঠিক ঠিক জায়গায় চলছে। আমি বলছি যে আমার নিজের সন্তান, আজকে যদি আমার সন্তান হতো এবং সে যদি কোনো মহিলাকে অসম্মান করতো, ওই রেপ ধর্ষণ ওটা তো অনেক দূরের কথা, মানে তাকে যদি অসম্মান করতো, আমি তাকে মেরে হাড় গুঁড়ো করে দিতাম। আর যদি ভগবান না করুক এরকম মানে নৃশংস কোনো মানুষ আমার চারপাশে থাকে, আমি মেরেও ফেলতে পারি তাকে। আমি কোনো শিশুকে অত্যাচার কেউ করলে আমি তাকে মেরে, কোনো বয়স্ককে অত্যাচার করলে, কোনো পশু পাখিকে। আমার মনে হয় যেদিন এই অপরাধগুলো রাজনীতির ঊর্ধ্বে যাবে, অপরাধকে রাজনীতিকরণ করা হবে না, কোনো মহিলার সম্মানকে রাজনীতিকরণ করা হবে না, শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হবে না, মানুষের পেটকে, দুটো ভাতকে, যেটার জন্য আমরা বেঁচে থাকি। আমরা খুব ফরচুনেট, তো আমরা গাড়ি চড়ি, আমরা পডকাস্ট করি, কিন্তু ভারতবর্ষটা কিন্তু এটা নয়। আমরা খুব ফরচুনেট, আমরা 5%-এর মধ্যে আছি, বাদ বাকি 95% প্রচুর ক্রাইসিস তাদের। তাদের এক ঘটি জলের জন্য জানো রাজস্থানের কত গ্রামে কত মানুষকে হাঁটতে হয়, আজও কন্যা ভ্রূণ ধ্বংস করা হয়। এগুলো বলতে গেলে এত অজস্র। তা আমার মনে হয় এই অপরাধগুলো যখন রাজনীতিকরণ করা হবে না এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনো এক পার্টির লোককে বলা হবে যে আপনার দলের লোক এই মেয়েকে ধর্ষণ করেছে এবং সে নিজের হাতে বন্দুক তুলে আইন তুলে তাকে মেরে ফেলবে, মানে আমি একটু পোয়েটিক ভাবে ইমোশনাল ভাবে বলছি, বা আদালতে নিয়ে তাকে বলবে যে ধর্মাবতার একে শাস্তি দিন, আমরা আপনাকে পুরোটা মানে সাক্ষ্য দিয়ে সাপোর্ট করছি, সেদিন রাজনীতিটা ঠিকঠাক ভাবে চলবে। আমার মনে হয় যেটা জেনুইন হবে, জেনুইন হবে। আমি জানি এটা কিরকম সোনার পাথরবাটির মতন কল্পনা, সেই গতানুগতিক ভাবে তো সেই ধারা অনুযায়ী তো চলছে। দেখো আমি মনে করি সবটা তো পৃথিবীতে কোনোদিনও পারফেক্ট হয় না, কোনোদিন হতে পারে না, তাহলে তো মানে সাদা কালো যুদ্ধটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু একটু তো সাদা থাকুক, সবই যদি কালো আর ধূসর থাকে তাহলে মানে আমাদের মতন মানুষদের তো বিশ্বাসের খুব অভাব হবে। আমরা যারা ইমোশনের, আমি খুব ইমোশনাল মানুষ, মানে ইমোশনাল শুধু এইটা নয় যে আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলাম বা চোখের জল ফেললাম তা নয়। ইমোশনাল হচ্ছে আমি সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলতে পারি। আমি সাপের গালেও চুমু খাই না, আমি ব্যাঙের গালেও একসাথে চুমু খাই না। দুমুখো সাপ নই, আমি দুমুখো সাপ নই। আমি যেটা সত্যি সেটা সত্যি, সেটা আমার, তার জন্য আমার বহু সম্পর্ক চলে গেছে। আচ্ছা, এইটাই আমার একটা প্রশ্ন আছে যে এই রাজনীতিতে ঢোকার পর প্রচুর ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব তো তোমাকে দূরে সরিয়ে দিয়েছে ডেফিনেটলি, যেহেতু তুমি ভীষণ সত্যিবাদী একটা মানুষ। হ্যাঁ, মানে যে আদিদের দেখেছি যে তারা নিজেরা ভীষণ সমাজ সংস্কারের ভূমিকায় নেমে তারা একটা নির্দিষ্ট সুবিধাবাদী হয়ে দালালি করে, তারাই আমাকে আমার নামে গালাগালি দিয়েছে। মানে যারা সব থেকে সুবিধাবাদী সারা জীবন, সে যে কোনো পার্টি আসুক না কেন ক্ষমতায়, যে পার্টি আসবে সেখান থেকেই সুবিধা নেবে তারা, তারপরে তারা যখন জ্ঞান গর্বের ফেসবুকে কথা বলে, ক্রিটিসাইজ করে, তখন আমার খুব হাসি পায়। সো এগুলোকে ওরা পাত্তা দিই না আমি আর কি। মানে এরা আবার পরের কোনো যদি সরকার আসে 50 বছর পরে এবং ওরা যদি বেঁচে থাকে, তখনও ওদের কাছ থেকে প্যারাসাইটের মতন রক্ত চুষের সুবিধা। আচ্ছা, ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধু বান্ধবও তো তোমার আছে, ডেফিনেটলি থাকতেই হবে। যখন তুমি রাজনীতিতে যুক্ত হলে তারা কিভাবে জিনিসটাকে তোমাকে সাপোর্ট করেছে, কিংবা কিছু বক্তব্য রেখেছে যে না তোর এখানে যাওয়া উচিত না, অনেক প্রবলেম ফেস করতে হবে? অনেকে বলেছে যে রাজনীতিটা তোর জায়গা নয়। আবার উল্টোটাও হয়
যে তারাই আবার বলবে হ্যাঁ খুব ভালো করেছিস, এই দেখিস, আমাকেও একটু দেখিস, যেহেতু তুই ক্ষমতা সম্পন্ন একজন ক্ষমতার জায়গায় পৌঁছেছিস। আই ডোন্ট থিংক সো। মানে আমাকে অনেকে, বেশিরভাগ লোক যারা আমাকে চেনে তারা বলেছে তুই খুব ভুল ডিসিশন নিলি, রাজনীতিটা তোর করা উচিত না। যারা আমাকে চেনে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার মনে হয়েছে দেখো এইভাবে যদি আমি ভাবি তাহলে তো কোনো মানুষই রাজনীতি করবে না। সেই রাজনীতি তো একটা ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করবে, একদল মানুষের বাইরে যাবে না, আমরা মুখ ফিরিয়ে থাকবো। আমি সেইটা ভেবে করেছিলাম, কিন্তু আমি মনে হয় না এখনো অত কঠোর হতে পেরেছি রাজনীতি করার মতন। তাই এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমার ডিসিশন। অনেকে হয়তো এখানে আবার ট্রোল করে বলবেন আপনি টিকিট পাননি বলে তাই জন্য সরে এসছেন। বিশ্বাস করো, যেদিনকে আমার মতন লোকদের টিকিট না দিয়ে একটা কুলি মজুর বা ক্ষেত মজুরকে টিকিট দেবে, বা একজন স্কুল টিচারকে টিকিট দেওয়া হবে, বা একজন অ্যাক্টিভ লোককে দেওয়া হবে, সেদিন যে দলই হোক আমি তাকে সাপোর্ট করব, যে দলই হোক। আমি আজকে এখানে তোমার পডকাস্টে কথা দিলাম যে দলই হোক, যে মতামতই হোক, আমি তাকে সাপোর্ট। জেনুইন হতে হবে সেই মানুষটাকে 100%। মানে টিকিট পাওয়ার জন্য রাজনীতি নয়, মানে সত্যি মানে রাজনীতির যে মূল বিষয়টা যে কিছু তো করব, মানে বিষয় দেখো এখন এমন একটা, কিন্তু এই করাপশনের মধ্যে থেকে তুমি কতটা ভালো করতে পারবে? দেখো একটা তোমাকে তো সবাইকে নিয়ে সারা পৃথিবীতে আছে, হ্যাঁ করাপশন আছে, কিন্তু তুমি কতটা ভালো করতে পারবে? তোমার তো শত্রুপক্ষ বেড়ে যাবে। একজন খুব মজার কথা বললেন জানো, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সঙ্গে অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পার্থক্যটা কি? আমি কিসের পার্থক্য বলে, ওদের ভাব 100 টাকা দেওয়া হয়, ওরা 20 টাকা ছাড়ে, ওরা 80 টাকা ইউজ করে। আমাদের এখানে 100 টাকা দেওয়া হলে 99.5 ঝেড়ে দেয়, আর 5টাও বকরা দিয়ে পয়েন্ট, মানে একটা ছুঁচের মতো নাগায় মানুষকে দেয়। কারণ আমরা ভীষণ টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি মানুষকে। আমার তো মনে হয় দোষ মানুষের। মানুষ নিজের, যদি গণতন্ত্রে আছে তো মানুষকে একটু নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোট আছে তো, আমি জানি আবার বলবেন অনেকে, অনেক ট্রোল করবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ চাইলে সব হয়। এটা বরাবর মানুষ চেয়েছে, মানুষ দেখিয়েছে, মানুষ ক্ষমতায় এনেছে, মানুষ ক্ষমতায় ফিরিয়ে এনেছে, মানে জনতা জনার্দন। আমি এইটুকু বলতে পারি। জনসেবার অভিজ্ঞতা, আমিও জনতাই এখন আছি। না তুমি জনতা তো, যখন এই জনপ্রতিনিধি হয়েছিলে তো জনতাদের সাথে এই জনসেবার অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। মানুষ খুব ভালো হয়, যতই মানুষের নামে যে যাই বলুক। সাধারণ মানুষ খুব অন্যরকমের হয় গো, ওদের চাওয়া পাওয়াগুলো খুব সাধারণ। ওদের বড় গাড়ি, বড় বাড়ি, বিদেশে ঘোরা, এগুলোর থেকেও ছোট ছোট জিনিস, যে বাড়ির বাচ্চাটার যেন ভালো স্কুল হয়, বাড়ির বউটার যখন সন্তান হবে সে যেন একটা হসপিটালে পৌঁছে। আমি এমন একটা এলাকায় গেছি, আমি নাম করব না, সেখানে সন্তান হতে গিয়ে যেহেতু হসপিটাল নেই, অনেক মানে পেটে বাচ্চা নিয়ে মহিলা মারা গেছেন। আমি নিজে দেখেছি। এগুলো জানি না আমি আসে কিনা, আমি নিজের চোখে শুনেছি, দেখেছি। সেই জায়গার, সেই পার্টিকুলার যেখানে তুমি গেছিলে, ওখানে কেন কিছু উন্নতশীল ব্যবস্থা হয়নি কেন? কেন সেইভাবে প্রগতি? আমি বলবো যে মানুষ গর্জে ওঠেনি, তাই দোষ মানুষের। আমাকে আবার গালি দিতে পারেন লোকে, প্রতিবাদী স্বরূপ হতে হবে, তোমাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এন্ড অফ দ্য ডে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেন না, এটা ঠিক কথা। গণতন্ত্র যখন আছে, এটা তো এমন নয় যে গণতন্ত্র স্বৈরতান্ত্রিক সরকার তো নয়, কোনো স্বৈরতান্ত্রিক আমাদের দেশে তো কোনো রাজ্যেই নয়, কোনো দেশেও আমাদের নয়। যদি কোনো কিছু ভুল থাকে, সে যে দলই হোক, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আর ভোটের ক্ষমতা তো আপনার আছে। আবার কিছু লোক ট্রোল হবে, বড় বড় কথা, ভোট চুরি হয়। আমি বিশ্বাস করি না। 8 কোটি জনগণের মধ্যে 8 কোটি লোক ভোট চুরি করে? যারা চুরি করছে তারাও তো ভোট দেয়। ভোটটা একটুখানি দিতে হবে, একটুখানি। যে সরকারকেই আপনারা চান, যদি ভালো কাজ করে দিন ভোট, আর যদি খারাপ কাজ করে সরিয়ে দিন, দরকার হলে আবার ভালো কাজ করলে ফিরিয়ে আনুন। কারচুপিও তো হচ্ছে, হবে, সব জায়গায় হবে, তার মধ্যেই সবকিছু চেঞ্জ হবে। হয়নি কি আমরা অনেক বছরের প্রাচীর ভেঙে, 34 বছরের একটা রাজত্ব ভেঙে গণতন্ত্রের মাধ্যমে অন্য একটা রাজত্ব এসছে, অন্য একটা সরকার এসছে, তো মানুষের জন্যই তো এসছে। কেউ তো জোর করে গলা টিপে তাদের কাছ থেকে ভোট নেয়নি। একদমই তাই। হ্যাঁ, তো আমার মনে হয় মানুষ সব পারে, মানুষ যদি চায় মানুষ সব পারে। আচ্ছা, এবার রাজনীতি বিষয়টা তো অনেক জানলাম, অনেক কিছু অভিজ্ঞতা। না, আমি শুধু এইটুকুই বলবো যে আমি এখন জনতা জনার্দন, আমার হাতে একটা ভোট আছে,
আমার যখন যাকে মনে হবে আমি ভোটটা দেব, সে যদি ভালো কাজ করে, তাকে উপযুক্ত হয়, তাকে সেলিউট জানাবো, সে যে পার্টিরই হোক না কেন। আচ্ছা, এই ভোটের প্যাটার্নটা কি একটু চেঞ্জ হওয়া উচিত না? যেমন মানুষের কোনো বক্তব্য রাখলো যে না ইনি একদম পারফেক্ট, ইনি ঠিকঠাক লাগছেন, আমি এনাকেই ভোট দেবো। যেমন এখন সোশ্যাল মিডিয়ার একটা না, আমাদের এই প্রত্যেকে নিজের ওপিনিয়ন রাখছে। হ্যাঁ, মানে আমাদের এই রাজনৈতিক দলের প্রতি অন্ধত্ব থেকে একটু বেরিয়ে আসা উচিত। আমি একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করি বলে তার সবকিছুই ভালো, এটা কোনোদিন হতে পারে না। অ্যাবসলিউটলি, একদমই ঠিক বলেছো তুমি। আচ্ছা, রিসেন্টলি তোমার একটা ছবি ভীষণভাবে হিট করেছে, কপাল। হে বাবা! এবং এর প্রশংসার ঝড় তো সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক ভাবে হয়েছে, প্রত্যেকে প্রশংসা করেছে। আবার তার সাথে সাথে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। যখন জানতে পারেনি যে এটা মানে আবার কেউ কেউ বলেছে এইভাবে কেউ প্রমোশন করে মানুষকে। তো দেখো কি করবে, স্মল বাজেটের ছবি, আমাদের কাছে তো কোটি কোটি টাকা নেই যে প্রমোশন করা। তুমি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছো, বিন্দাস গিয়ে তুমি ওখানে কাজটা করে নিয়েছো। দেখো যখন করেছি তখন তো ভাবিওনি হ্যাঁ যে তোমাকে কি ভাববে। তুমি একজন অ্যাক্ট্রেসরা মানে অভিনেত্রা অনেক কিছু ভেবে চিনতে স্টেপটা ফেলে, সেখানে তোমাকে এটা হয়তো ওরা একটা অফার রেখেছে এবং তুমি সুন্দরভাবে গিয়ে না, আমার ডিরেক্টরকে আমি বললাম দূর এটা করে কি কিছু হবে, তুমি বলে তুই কর না, তুই মন দিয়ে পার্টটা কর। তারপরে মেনেছো, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, মানে এটাই তোমার সিম্পলিসিটিটার জন্যই এটা পসিবল না, সেটা না, আমি আসলে কি বলতো, আমরা এই যে নেগেটিভ রিভিউটা হয়েছিল, এটাকে হ্যান্ডেল করলে কি করে তুমি? মজা পেয়েছি তো, ভীষণ মজা পেয়েছি, কারণ তখনও তো জানে না। তখন বলছে, একজন তো বলছে এই মহিলাকে ইমিডিয়েটলি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, আর ওটা শুনে তো আমি গড়িয়ে গড়িয়ে হেসেছি ওটা দেখে আর কি। একজন বলছে আমি শুধু ভাবছি ওনার স্বামীর কি অবস্থা, আমি আমার হাজবেন্ডকে দেখো দেখো তোমার নামে কি লিখেছে। ভীষণ মজা। আর কিছু কিছু লোক বুঝতে পারছিলেন, আমি আমার বেস্ট জীবনের কমেন্ট একজন করেছেন এবং কয়েকজন করেছেন যে 42-এর বিকাশ রায়কে জুতো ছুঁড়ে মারা হয়েছিল। একদম আপনাকে এত গালাগালি দেয়া হচ্ছে, ভালো লাগে। সপনা মণ্ডল তো ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, অনেকে বলেছে যে কাঞ্চনাদি নিজের চরিত্রের প্রতিফলন এখানে দেখিয়েছে। এইটা তোমার কেমন লেগেছে? এটা যখন নিজের চরিত্র, এটা একটা ঝাড়খণ্ডিয়া মহিলার একটা থাকে আর কি, যেহেতু তুমি মানে সিরিজে প্রচুর ওরকম ভ্যান ক্যারেক্টার গুলো ফাটিয়ে করতে পারো, তো সেটার জন্য ক্ষমতা চাই। দেখো নেগেটিভ আর পজিটিভ বলে তো কিছু হয় না, ব্যাড অ্যাক্টিং আর গুড অ্যাক্টিং। মানে আমার যারা গুরুদেব তারা তো নেগেটিভও করেছেন, পজিটিভও করেছেন। কোথাও গিয়ে তো বলে যে এই জুতো মারাটাও আমি এটা আশীর্বাদ হিসেবে নিলাম। মানে আমি তো তার নখের যোগ্য, মানে বিকাশ রায় যার নামটা করলেন, আমি তো তার নখের যোগ্যও হতে পারবো না কোনোদিন, কিন্তু এইটুকু যে তারা একই প্ল্যাটফর্মে রেখে বলেছেন, এটাই আমার জীবনের সব থেকে বড় পুরস্কার। এবং এত বোঝায়, কেউ কেউ বলেছে আপনাকে আরো দেখতে চাই, আপনাকে যেন আরো ব্যবহার করা হয়, আমরা অভূতপূর্ব। মানে আমি বলতে পারি যে আমি অনেকদিন বাদে খুব একটা বিশ্বাসের জায়গা ফিরে পেলাম, জানো, একটা কনফিডেন্স। একটা ভালো ছবি আমরা কেন কনফিডেন্স, ছবিটা সত্যি অসাধারণ। আমি দেখতে গেছিলাম, আমি দেখার পর আমার বন্ধুটি আমার সাথে ছিল, সে বলছে যে স্মিতা উঠতে ইচ্ছা করছে না, গল্পটা বেশ ভালো। এবং লাস্টের যে এন্ডটা হলো, তারপরে মনে হচ্ছে এটা 2 আসা উচিত, আসবেও, এবং সেখানে আরো একজন জবরদস্ত ভিলেন জুড়বে এবং তাকেও স্পেশাল কাউকে একটা বাবা আছে। তুমি কেন, তোমার আমিও থাকবো, সেও থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, আরো ভালোভাবে জলি এলবি টাইপের হচ্ছে, ভালো, খুব ভালো এটা হলে। আমি তো চাই যে আসুক, এবং এই অভিনয় বা ছবি একটা ফুটবলের মতন, একা গোল দিতে ভালো লাগে না, সবাই মিলে ডিফেন্স থাকবে, সবকিছু থাকবে, তো ভালো লাগে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমার কনফিডেন্সটা একটু হলেও এসছে। আমার মনে হতো যে দর্শকরা কেমন রিয়াক্ট করবে, দর্শকদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি তাদের মধ্যে ঠিক আছে, আমি এতদিন যেটুকু করেছি ঠিক আছে, মানে খুব একটা খারাপ হয়নি, মানে দর্শকরা ভালোবাসে আর কি আমাকে, এটা তাদের মানে কি বল, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকাল যে সোশ্যাল মিডিয়ার যুগ আছে, সেখানে ভীষণ ট্রোলিং এর একটা ব্যাপার হচ্ছে এবং আর্টিস্টদের সফট টার্গেট করা হচ্ছে, উল্টো পাল্টা কথা লিখছে কমেন্ট সেকশনে, যেটা মনে হচ্ছে সেটাই, বেশিরভাগই নেগেটিভ কমেন্টস আসছে। তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করো? কারণ স্বস্তিকার দিকে দেখা গেছে যে মাঝে মধ্যে জবাব দিয়ে দেয়, তাই কোনো সময় এরকম হয়তো কোনো কথা খারাপ লাগলো, সেটা হয়তো মনে হচ্ছে যে আমি একটু জবাব দিই, কারণ তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মহিলা। আমি যেমন আজকেই বলছি, আমি 5টা পয়েন্ট তাদের ট্রোলিং এর জন্য আপাতত দিয়ে দিচ্ছি, কারণ তাদেরও তো একটু সাহায্য করা আমাদের দরকার। ডেফিনেটলি। হ্যাঁ, ট্রোলিং এ হচ্ছে আমরা নিজেদেরকে বিশাল মনে করছি,
এটা একটা খুব বড় পয়েন্ট। আমাদের কোনো জায়গাই নেই, তবু আমরা নিজেদেরকে মনে করছি। এটা জঘন্য পডকাস্ট, এটা কেউ দেখবে না বলে আপনি সবার আগে দেখছেন। আর এরপর আমাদের চেহারা, পোশাক, সাজগোজ, বয়স, এগুলো নিয়ে কিন্তু মাস্ট আপনারা আজে বাজে কথা লিখবেন, নাহলে আমার ভীষণ মন খারাপ হয়ে যাবে। লিখতেই হবে, মানে এটা যদি না লেখেন পুরো জার্নিটাই আমার অসম্পূর্ণ হয়ে যাবে। আর যেটা লিখবেন, রাজনীতি নিয়ে যে কথাগুলো বললাম, তাতে কিন্তু দুটো গালাগালি লিখবেন যে এই মহিলা টিকিট পায়নি বলেই এত বড় বড় কথা বলছে, টিকিট পেলে যে শব্দটা প্রায় শোনা যায়, এ কিন্তু চাকতে চলে যেত। প্লিজ এটা কিন্তু লিখবেন, না হলে আমি বলছি আমার রাতে ঘুম হবে না। তো এই ট্রোলিং আপাতত 5টা দিলাম, এর বাইরে যদি আরো 5টা পয়েন্ট আপনাদের থাকে এবং তার মধ্যে যদি আমার কোনোটা ভীষণ ভালো লাগে, আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা স্মিতা না করলেও আমি করব। কারণ আমি চাই যে ট্রোলিং ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। চাকরির বড্ড অভাব বাংলায়, ট্রোলিং ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, মানুষ যেভাবে হোক সংসার চালাক, আর ইনোভেটিভ ট্রোলিং করে, ইনোভেটিভ ট্রোলিং করুক সংসার। ও আচ্ছা, ট্রোলিং এ সংসার চলে না তবুও করেন, তাহলে হ্যাটস অফ। তাহলে আপনারা শিল্পী, মানে যেসব শিল্পী সংসার না চললেও শিল্প করে, মানে অনেক মানুষ আছে যারা পয়সা পায় না কিন্তু সারা জীবন থিয়েটারের জন্য করে যায়, তাদের তো নমস্য। আপনারাও সেরকম নমস্য, আমি তাদের সঙ্গে তুলনা করছি না, মানে আপনারা মানে গন্ধর্ব লেভেলের নমস্য, মানে আপনারা চালিয়ে যান, মানে আপনারাই আমাদের ইন্সপিরেশন, এই ট্রোলাররাই হয়। যত বেশি বলবেন তত বেশি আমরা জেগে উঠতে মানে আমি 5টা দিলাম, আর এটা আরো 5-6টা পেয়ে যাবে তুমি এখান থেকে। আমরা একটা ট্রোলিং ইন্ডাস্ট্রি বাংলায় আছে, থাকবে এবং রমরম করে চলছে। আপনাদের অনেক শুভকামনা ট্রোলারদের। অসাধারণ বললে। আচ্ছা, বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ছবি, যে কোনো ছবি রিলিজের ক্ষেত্রে আগে যেমন ছিল, একটা ছবি ঘরে আসতো, তারপর টিকিট ব্ল্যাক হতো, লোকজন গিয়ে দেখতো, মানে আমি নিজে দেখেছি, অঞ্জন চৌধুরীর ছবি, আরো অনেক, আমি তো চিরঞ্জিত দার ছবি দেখেছি, পাপি, প্রতীক, আমি নিজে ব্ল্যাকে, ইলোরা ছবি, আমাদের ইলোরা ওখানে, আমি নিজে আমার মাসি টাসিদের দেখেছি ব্ল্যাক করতে, ওই যে ছোট ছোট পাতলা পাতলা কাগজের ইয়ে, মানে কিরকম একটা কালার খসখসে কাগজ, একদম একদম ব্ল্যাকে দেখেছি, আমরা দেখেছি। তখন কিন্তু ওদের এত পরিশ্রম করতে হতো না, কিন্তু এখন একটা রীতিমতো ক্যাম্পেইন, মানে প্রমোশন আছে, আর্টিস্টদের আলাদা করে দর্শকের সামনে গিয়ে পৌঁছতে হয় এবং সেখানে গিয়ে 4টে কথা তাদের সাথে বলতে হয়, মানে এই প্রবলেমটা কিন্তু কোনো সময় ছিল না। এখন যেটা করছে, যুগটা চেঞ্জ হয়েছে, তো তোমার এই বিষয়টা কেমন লাগছে? এখন দেখো অনেকগুলো বেসিক পয়েন্ট আছে, এখন তো সবাই সেলিব্রিটি, যে মানে যে কালকে সকালবেলা উঠে একটা মেকআপ করে ছাদে গিয়ে একটা হিন্দি গানের সঙ্গে রিলস করলো, সেও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি, আর একজন লেজেন্ডও সেলিব্রিটি। এখন সেলিব্রিটি শব্দটার উপর আমার একটু ভয় আছে। আমি বলি আমাকে সেলিব্রিটি বলো না, আমাকে অভিনেত্রী বলো। সে আমি বাজে অভিনেত্রী বললেও অসুবিধা নেই, অভিনেত্রী শব্দটা থাকা উচিত। আরেকটা কথা হচ্ছে যে এখন আসলে এত অপশন হয়ে গেছে না স্মিতা, বাড়িতে সমস্ত ওটিটির যুগ এসছে। তবে ওটিটি আসাতে একটা দারুণ মজার বিষয় হয়েছে, গল্পের কনসেপ্ট, আর আমরা কত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি, এবং তারা যে বেসিক্যালি একটা গল্পকে টেনে নিয়ে যেতে পারেন কোনোদিন কেউ ভাবেইনি। তারা চিরকাল ছোট ছোট ক্যারেক্টার ছোট ছোট পেয়ে তারা মন মরা হয়ে হয়তো থাকতেন, কিন্তু তাদের নিয়ে আজকে মেন রোলে হচ্ছে, তো এটা তো ভীষণ ভালো। আর মানুষের অপশন এত বেশি, আমি বলছি তোমাকে, আমি ভাবো টিভি খুলে বসি, হট করে কোনো একটা রিলস দেখলাম, মজা লাগলো, আমি তো আবার রিলস দেখতে শুরু করলাম, হঠাৎ করে ফিল করলাম আরে 10 মিনিট তো চলে গেছে রিলস দেখতে দেখতে। তো দেখো যুগের সঙ্গে কিছু করার নেই, মেনে নিতে হবে তোমাকে। তাহলে মানুষ কি চায়? ভালো গল্প চায় নাকি রিলস কিংবা ওই অঙ্গ প্রদর্শন করে এক্সিবিশনের মতো নিজেকে ভিডিও বানিয়ে রিলস বানিয়ে সেই রিলস গুলোই বেশি মার্কেটে চলে? তোমার কি মত? মানুষ সব চায়, মানুষ কি চায় মানুষ নিজেও জানে না। মানুষ একবার সকালে উঠে একটা চায়, দুপুরে একটা চায়। আমি নিজেকে নিয়ে বলছি, আমার কখনো মনে হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটিসদের যে এগুলো থাকে পডকাস্ট, ওগুলো দেখতে ভাল লাগে, দারুণ গল্প, দারুণ ভাল লাগে, মানে এত সুন্দর করে বলে, মানে মনে হচ্ছে রিয়ালিস্টিক, এক্ষুনি ঘটছে আমার সাথে। হ্যাঁ, তারপরে ভাবো অন্যরকম প্যারালাল ওয়ার্ল্ড নিয়ে যে গল্পগুলো থাকে ওটাও দেখতে ভাল লাগে, আবার আমার রিলসও দেখতে ভাল লাগে। তা আমারও যদি চয়েসটা চেঞ্জ হতে থাকে, তো ওই নিরন্তর নিজেকে প্রমাণ করে দেওয়ার একটা চেষ্টা, এটা তো মজাও আছে, বেঁচে থাকার একটা তাগিদ আছে, একটা মজা আছে, আর্টিস্ট বলো পারফর্মার বলো, তো
তো সে ঠিক আছে, চলছে, আমরা প্রোভাইড করছি, আমরা প্রোভাইডার, এইটুকুই বলতে পারি আর কি। আজকের যুগে যে ধারা এগিয়েছে, মানে ছবি বলো, টেলিভিশনের যে ধারাটা এগিয়েছে, তোমার ওপিনিয়ন কি এই বিষয়ে? টেলিভিশনটার একটু কনসেপ্টটা একটু অন্যরকম হলে, মানে তবে হচ্ছে কিছু কিছু ভালো ভালো হচ্ছে। আর ছবির আমার আবার আরো মনে হচ্ছে কন্টেন্ট ওয়াইজ হচ্ছে। শুধু না, তোমার ছবিটা তো একটা দারুণ কন্টেন্ট ওয়াইজ ছবি, আমি শুধু এইটুকু ভালো গল্প, হ্যাঁ, এরকম কন্টেন্ট ওয়াইজ ছবি হওয়াটা উচিত। দেখো, আমাদের যেমন বড় বাজেটের ছবি হচ্ছে, ছোট বাজেটের ছবি হওয়া উচিত। সেখানে নতুন নতুন এক মুখের বাইরে একটু অন্য, মানে 6টা 7টা মুখের বাইরে একটু 8টা 10টা 11টা 12টা 13টা মুখ আসা উচিত। অভিনেত্রী ওরিয়েন্টেড একটু মেন রোল হওয়া উচিত। সেখানে কতটাকে মেকআপ করলো, কতটাকে গ্ল্যামারাস হলো সেটা ইম্পর্টেন্ট নয়। যেটা গ্ল্যামারাস রোল তো করবেনই, তারা তো করবেনই। নানান ধরনের কন্টেন্ট হওয়া উচিত। হচ্ছে না, অনেক হচ্ছে, আগের থেকে অনেক হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখনের থেকে তো অনেক হচ্ছে। আগে একদম পুরনো সময় হতো, এখন আবার হচ্ছে। তো আমার মনে হয় যে খুব বেশি নেগেটিভ যদি না চিন্তা করি, আর এগুলো নিয়ে যদি একটুখানি একটু নতুন মুখ, একটু নতুন ভালো, আর পুরনোরাও যারা ভালো অভিনেতা দীর্ঘদিন ভাবো তারা ছবি পায়নি, তাদেরকে সবাই বলে আপনার আরো ছবি করা উচিত। আমার অনেক কন্টেম্পোরারি অভিনেত্রী অভিনেতা আছেন, তাদেরকে নিয়ে একটু ভাবা উচিত। মানে একটু অপশনস, ওই আবার বলছি, তেলা মাথায় তেল না দিয়ে একটু, মানে ব্র্যান্ডকে এত ভ্যালু না দিয়ে সবাইকে সুযোগ আরে আপনি ব্র্যান্ড করুন তাদেরকে। আচ্ছা, তুমি একজন অভিনেত্রী হিসাবে, হ্যাঁ, তুমি যদি কাস্ট করো কাউকে একটা ভালো চরিত্রের জন্য, তুমি সেই তাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? তাকে সেই চরিত্রটাই হতে হবে। আমার যেন তাকে দেখে মনে না হয় যে সে স্মিতা, আমার যাকে তাকে দেখে মনে হয় সেই চরিত্রটা। মানে তুমি যখন ওই মুহূর্তটা দেখবে 2 ঘন্টা, বা যদি শর্ট ফিল্ম হয় 20 মিনিট, তোমার মনে হবে আরে এটা তো ওই ক্যারেক্টারটা। একজন বিখ্যাত ডিরেক্টর আছেন গোদার, সবাই জানে। তার একটা ছবি দেখেছিলাম, তার ছবিতে হিরো হিরোইন বলছে, আমার অ্যাক্ট্রেসরা কথা বলছেন, মাঝে মাঝে সেখান থেকে সরে গিয়ে একটা গরু রাস্তায় চড়ছে। আমি না কিছুতেই বুঝতে পারছি না যে এটা কোথা থেকে আসছে। তো আমি একজন খুব বড় ডিরেক্টরকে, অশোক বিশ্বনাথন, তাকে বললাম, তিনি তো খুব ভালো মাস্টার মশাই ছবির ক্ষেত্রে। আমি বললাম, অশোক দা এটা কি আমি বুঝতে পারি না, আমাকে একটু বোঝাও। বললো, ছবি তো একটা ইলিউশন, আমরা যাতে ইলিউশনে ঢুকে না গিয়ে আমাদের ইলিউশনটা ব্রেক করে লজিক্যাল থিঙ্কিং করি, শর্টটা নিয়েও ভাবি, অ্যাক্টিংটা নিয়েও ভাবি, ক্রাফটটা নিয়েও ভাবি, তাই জন্য ওই শর্টটাকে আমাদের ইলিউশনটা ব্রেক করার জন্য দেওয়া হচ্ছে, তারপর আবার ইলিউশনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি না কিছুক্ষণ এরকম করে বসে রইলাম, মানে চিন্তাধারাটা আমি বলছি যে একটা ছবি দেখতে গিয়ে আমরা অভিনেত্রীরাও তো কেঁদে ফেলি, মানে কতটা কনভিন্সিং সেই চরিত্রটা হলে। আমি চাই এরকমই হোক আর কি, মানে ছবিটা দেখতে গিয়ে যেন আমার মনে না হয়, বা তুমি যদি একজন অভিনেত্রীকে নতুন কাজ করতেছে, তাকে যদি তালিম দিতে হয়, তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে কাঞ্চনাদি তুমি ওকে তৈরি করো, হ্যাঁ, ওর মধ্যে একটা ইচ্ছে আছে, ওর মধ্যে একটা সেই মানে এক্স ফ্যাক্টরটা আছে, এবার বাকিটা তোমাকে তৈরি করে দিতে হবে। দেখো, আমি খুব থিওরিটিক্যাল অভিনয়ের মাধ্যমে বিশ্বাস করি না। অভিনয়টা তো আর বর্ণ পরিচয় না। প্রথম শিক্ষা তাকে কি দেবে, প্রথম প্রশিক্ষণ তাকে কি দেবে? তার সঙ্গে আমি বসে, যারা নতুন আসে কিছুদিন বাদেই তারা ভীষণ নিজেদেরকে বিশাল কিছু একটা ভাবে, নিজেদের ব্র্যান্ড ভাবে, একটুখানি নাটক বেড়ে তাদের মধ্যে তাদেরকে ভাবানো হয়, তারা ভাবে না, তারা সেই জায়গাটায় চলে আসে। আমার মনে হয় রুটটাকে ভোলা উচিত না। রুট ফুট এইসব শব্দগুলোই ওরা জানে। সিম্পল থাকতে হবে। অনেক সময় যে তোমার মধ্যে যে একটা মিষ্টি সিম্পলিসিটি আছে, যার জন্য তুমি এই এতদিন ধরে নিজের ছবির অভিনয়ের ধারাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো, কারণ তুমি নিজেকে সিম্পল রেখেছো। কিন্তু বর্তমানে যারা অনেক আপকামিং অ্যাক্ট্রেস আছে, তারা ভীষণ ব্র্যান্ড ভ্যালু, মানে নিজেদেরকেও ব্র্যান্ড মনে করে। এই ব্যাপারটা, এই এক্সট্রা স্টাইলিশ ব্যাপারটা থেকে তো একটু বেরিয়ে আসা উচিত, এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা থেকে। তুমি যাদের কথা বলছো তারা হয়তো নিজেকে প্রোডাক্ট মনে করে, ম্যাগির মতো। একদমই তাই, প্রোডাক্টের মতো। আমি তো নিজেকে অভিনেত্রী মনে করি। আই এম নট এ প্রোডাক্ট। আমি রক্ত মাংসের একজন ইমোশনাল একটা মানুষ। তুমি যদি কাউকে এরকম প্রশিক্ষণ দাও, কিভাবে তাকে শেখাবে? প্রথম প্রশিক্ষণটাই তোমার কি থাকবে? আমি তার সঙ্গে 1 সপ্তাহ শুধু গল্প করব, তার জীবনের নানান কথা জানবো,
তার ভালো জীবনে মন্দ ভালো মন্দ, তার সব থেকে খুশির কথা, তার সব থেকে খারাপ লাগার দিনগুলো, তার চিন্তা ভাবনা জীবনের প্রতি। কারণ আমি মনে করি যদি বোধ না থাকে না কোনো মানুষের মধ্যে, তাহলে অভিনেতা অভিনেত্রী হওয়া যায় না। বোধটা হয় থাকতে হবে, নয় তৈরি করতে হবে। দেখো, আমিও যখন প্রথমে এসেছিলাম আমার তো এই বোধ ছিল না, কিন্তু আমার সিনিয়রদের কাছ থেকে শিখে আমি কারোর সাহায্য পেয়েছিলাম। এই বোধটা তৈরি করতে হবে। তোমার ভেতরে যত গভীরতা বাড়বে তোমার চরিত্রের মধ্যে, তোমার অভিনয়ের মধ্যে সাবকনশিয়াসলি এমনি গভীরতা চলে আসবে। এটা থিওরিটিক্যাল নয়, এটা মানে একের পরে 2 আসে, 2-এর পরে একের পরে 100 আসতে পারে, 100-র পরে 3ও আসতে পারে। ইটস আনপ্রেডিক্টেবল ইমোশন নিয়ে খেলাটাই হচ্ছে অভিনয়। কাঞ্চনাদি অসাধারণ লাগলো, মানে জাস্ট আজকে মনে হচ্ছে যেন স্পিচলেস একটা অন্য জায়গায় বসে আছি, তুমি আর আমি গল্প করছি। এটা কোনো জ্ঞানের কথা না, এটা যেটা আমি বড়দের কাছে না, হ্যাঁ একদম মনে হচ্ছে বাড়িতে বসে দুজনে একেবারে চকমুড়ি নিয়ে গল্প করছি, একদম এটাই ফিল হচ্ছে আজকে। কাঞ্চনাদি, তোমাকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং লাস্ট একটা কথাই জিজ্ঞেস করব, সাধারণ মানুষকে তোমার তরফ থেকে কি লাস্ট মেসেজ? একটাই কথা বলবো, লাইফটা খুব আনসার্টেন, আমাদের খুবই আনসার্টেন। আমরা জানি চারদিকে পৃথিবীতে যা ঘটছে বা যা হচ্ছে খুব আনসার্টেন। কাউকে যদি একবার ধন্যবাদ বা থ্যাংক ইউ বলার থাকে, সবসময় তাকে থ্যাংক ইউ সো মাচ 10 বার বলবেন। কৃতজ্ঞতা না, আপনি কাউকে থ্যাংক ইউ বলে ছোট হয়ে যাবেন না, আপনি নিজের গুড ফিল করবেন। আর ফেসবুকে অনেকেই দেখি কন্টেম্পোরারি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, কেউ ভালো কাজ করলে কেউ কোনোদিন কাউকে একটা লাইক পর্যন্ত দিতে চায় না, কিন্তু দেখবে লাইক দিতে চায় না। তাদেরকে লাভ দেবেন, সবাইকে লাভ দেবেন, কারণ লাভটা যত দেবেন লোকসানে কিন্তু আপনি থাকবেন না, আপনারও লাভ হবে। কারণ আপনি যত ব্রড মাইন্ডেড হবেন না, যত বড় মনের মানুষ হবেন, জীবনে ক্রাইসিসগুলো তত সহজেই, মানে কুয়োতে থাকা ব্যাঙের থেকে প্রশান্ত মহাসাগরে থাকা নীল তিমি হওয়াটা নিশ্চয়ই সকলেরই কাম্য। মানে আপনি জীবনে সেটাই হন। মানে আপনাকে কে কত বড় স্টার করে তুললো সেটা পরের কথা, সেটা তো ভাগ্য বলবে, জীবন বলবে। নিজের কাছে নিজে স্টার হন, আগে নিজের কাছে নিজে মন খুলে বলুন যে ইয়েস, আমি ইনসিকিওর মানুষ নই, আমি মন খুলে প্রশংসা করতে পারি। আমি নিজেও সাজতে ভালোবাসি, অন্যের সাজটা দেখলেও প্রশংসা করি। নিজে ভালো অভিনয় করতে ভালোবাসি, অন্যরা ভালো অভিনয় করলে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি। সে ক্ষমতাটা আমার আছে। সো এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে আমি সবসময় এটা করি, কিন্তু জানো তো আমার চেষ্টা করি। আর তারপরেও যদি কেউ তোমার সঙ্গে খুব মিসবিহেভ করে, যেটা তুমি হ্যান্ডেল করতে পারছো না, তখন পিসি সরকারের মতন তাকে ভ্যানিশ করে দাও লাইফ থেকে। সেটা কিভাবে করব? ডিট্যাচমেন্ট। সামনে থাকো, ভাবো কেউ একটা সামনে আছে, আমার সামনে খুব একটা মানুষ, অনেক এফোর্ট দিয়েছি, মানে হবে না এটা, তুমি সামনে দেয়ালকে দেখছো, সে কিন্তু নেই। আচ্ছা, তার প্রেজেন্সটাকে ইগনোর করব? ইগনোর করা মানে সে নেই তোমার লাইফে, সে এক্সিস্টই করে না। তুমি চেষ্টা তো করেছো, এক্সিস্টই করে না। সব থেকে একটা বড় প্রতিশোধ কিন্তু এটা, এরা দুষ্টু প্রতিশোধের কথা বললাম। এক্সিস্টেন্স কারোকে মিটিয়ে দিলে, ঝগড়া কার সঙ্গে মানুষ করে? আমি তোর সঙ্গে ঝগড়া করবো তুই বলছি, কারণ আমি জানি যে তোর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই, আর যার সঙ্গে আমি চাই না তার সঙ্গে আমি ঝগড়া করার এনার্জিটাও নষ্ট করবো না। সে যা বল, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক, ওকে ওকে, তুই ঠিক আমি ভুল, তুই বাবা তাই 100% ঠিক, তুই এক্সেলেন্ট অসাম, আমি ভুল ভাই ক্ষমা কর বলে ওই যে বেরোবো, আমি তাকে চিনবো না। আমি জীবনে অনেককে এরকম ভাবে কেটে দিয়েছি। আর লাইক মিরর, যে আমাকে যেমন ছবি দেখাবে আমি তাকে তেমন ছবি দেখাবো। লাইফ এক্সপিরিয়েন্স। অসাধারণ লাগলো আজকের এপিসোডটা। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলকে, বিয়ন্ড পডকাস্টকে, কাঞ্চনাদিকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। কাঞ্চনাদি, তুমি অনেক এইরকম ইউনিক কনসেপ্ট নিয়ে ছবি বানাও। আরে বাবা, আর আমার এরকম একটা গুণমুগ্ধ মানে মানুষ আমার পাশে, আমি তো আজকে মানে তোমার জন্য আমি একটা জিনিস বলবো, তুমি খুব ইমোশনাল। হ্যাঁ, আমি ভীষণ ইমোশনাল। একটা জিনিস বলবো, আজকের বিয়ন্ড পডকাস্টের এপিসোডে আমি কিন্তু ভীষণভাবে পজিটিভ এনার্জি পেয়েছি। এই পজিটিভ এনার্জিটা আমার ভিউয়ার্সদের প্রত্যেকের জন্য প্রয়োজন। ভালো থাকুন, বাই বাই।